ওকে দেন, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে আমি ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা ফিজিক্সে পার্ট ওয়ানটা করে দিয়েছিলাম, যেখানে তোমাদের কি ছিল একদম ইজি এবং বেসিকগুলো সব কিছু করিয়ে দিয়েছিলাম। আজকে যেটা তোমাদের পেন্ডিং আছে, সেটা পেন্ডিং আছে কি ভাই, উইটস্টোন ব্রিজ, তারপরে মিটার ব্রিজ, তারপরে তোমাদের পোটেনশিওমিটার আছে, তারপরে ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কেমন করে মাপবো, কিংবা কিছু টাইপের নিউমেরিক্যালস আজকে করাবো। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কি ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর স্যাটারডেতে যেটা তোমাদের মক সেট নিয়ে হবে সেটা আমি করিয়ে দিব। মক সেট ওই যেটা তোমাদের লাস্টে পিছে 7-8 কটা তোমাদের কোয়েশ্চেন্স আছে, ওগুলো সলভ করে দেবো। তো এখন যে ক্লাসটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর মেইনস ক্লাস, আর এটাও তোমাদের ফ্রি, আর এটাই তোমাদের লাস্ট ফিজিক্সের ফ্রি ক্লাস। এরপরে যত ক্লাস হবে সব কিছু তোমরা যারা পেড ব্যাচ স্টুডেন্ট আছো তারাই দেখতে পাবে। তো এবার দেখো, তোমাদের এর আগের দিন একদম লাস্ট টপিক কী করেছিলাম, তোমাদেরকে কেভিএল আর কেসিএল মানে কিরচফস ভোল্টেজ ল, কিরচফ কারেন্ট ল। কিরচফে দুটো ল হয়, একটা ভোল্টেজ ল হয়, একটা কারেন্ট ল হয়। ভোল্টেজ লতে কি হয় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, একটা ডায়াগ্রাম বানিয়েছিলাম। চলো এখানে আবার বানিয়ে দিই। চলো একটা বানাচ্ছি, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এই যে একটা তুমি স্ট্রেট ওয়্যার দেখতে পাচ্ছ, মেনে নাও একটা স্ট্রেট ওয়্যার, এটা হচ্ছে তোমাদের একটা রেজিস্ট্যান্স। ওকে, তো এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্স, আর এখান থেকে এখানে যে এই জাস্ট একটা ছোট তোমাদের স্ট্রেট ওয়্যার যাচ্ছে, এটাকে কি বলি আমরা, এটাকে আমরা ব্রাঞ্চ বলি। ওকে, তো এটাকে আমরা ব্রাঞ্চ বললাম। আর দেন নেক্সট কি হচ্ছে, এটাও তোমাদের একটা ব্রাঞ্চ, এটাও তোমাদের একটা ব্রাঞ্চ। অনেকগুলো ব্রাঞ্চ এসে এক জায়গায় মিট করে, সেটাকে কি বলি আমরা, নোড বলি। ওকে, তারপরে কি হচ্ছে, তোমাদের সব ব্রাঞ্চগুলো একসঙ্গে কানেক্টেড থেকে কি হচ্ছে, এটা একটা সার্কুলার তোমাদের একটা ফিগার বানাচ্ছে। সার্কুলার তোমরা তো বলবো স্যার সার্কেল তো না, এটা স্কোয়ার। তো সার্কুলার ফিগার বানাচ্ছে, এটাকে কি বলবো আমরা, লুপ বলবো। এটাকে কি বলবো, লুপ বলবো। তো কি হচ্ছে, একটা তোমাদের লুপের ভিতরে যে ভোল্টেজটা হয় না, সেটা কি হয় সবসময় নাল অ্যান্ড ওয়াইড হয়। এই ভোল্টেজের সামিশনটা মানে কি হচ্ছে, মেনে নাও এখানে একটা ভোল্ট V1, এখানে V2, এখানে V3, মানে পোটেনশিয়াল। ঠিক আছে, ভোল্টেজ বলাটাও ঠিক হবে না, V4। এই সব ভোল্টেজের V1 V2 মানে পোটেনশিয়ালের যে সামিশনটা হবে, সে সামিশনটা আমাদের অলওয়েজ ইকুয়াল টু 0 কিংবা নাল হয়। বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমাদের KVL বলছে। KCL কি বলছে, কিরচফস কারেন্ট ল। মানে এখান থেকে তোমাদেরকে বুঝতে দিচ্ছি, এখানে কি হচ্ছে, একটা কারেন্ট ফ্লো হলো এখান থেকে I, কারেন্ট 1, এটা হচ্ছে I2, এটা তোমাদের এদিকে ফ্লো হলো I3। ওকে, তো এবার কি হচ্ছে, কোনো একটা জাংশন, এই যে নোড দেখছো এটাকে তুমি জাংশনও বলতে পারো। ওকে, তো এখানে কি হচ্ছে, কোনো একটা জাংশনে যতটা তোমাদের কারেন্ট আসে ততটাই তোমাদের কারেন্ট যাবে। মানে এখান থেকে তোমাদের 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তার মানে এখান থেকে তোমাদের 20 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যাবে, এমন করে যেতে পারে না। কিংবা কি হচ্ছে, কোনো একটা জাংশনে মেনে নাও আমি এমন করে কারেন্ট ফ্লো করাচ্ছি, অনেক ওয়েতে তোমাদের ফ্লো হতে পারে। এটা তোমাদের ফ্লো ইন হচ্ছে, এটা 1, এটা 2, এটা 3, দেন এটা 4, এটা 5, এটা 6। ওকে, একটা জাংশন কিংবা একটা নোডে তোমাদের কি হচ্ছে, সব কারেন্টগুলো এক জায়গায় একদিকে ফ্লো করছে। দেখো এবার, তো কি হচ্ছে এখানে তোমাদের, এখানে আমি এমন করে বানিয়ে দিই, দাঁড়াও। ওকে, কারণ অপোজিট ডাইরেকশনে তো যেতে পারে না, পসিবল হয় না, তাই না। তো এবার দেখো, যে কারেন্টসগুলো তোমাদের কি ঢুকছে আর যে কারেন্টসগুলো তোমাদের বেরোচ্ছে, তাদের সামিশনগুলো সবসময় 0 হবে। কিংবা যে কারেন্টসগুলো তোমাদের ঢুকছে ওই জাংশনে আর যে কারেন্টসগুলো বেরোচ্ছে, এগুলো সবসময় ইকুয়াল হবে। এটাই জাস্ট বলতে চাইছি কি, চলো আমি কারেন্ট 1 থেকে দেখছি, এটা তোমাদের কি হলো, ভিতরে ঢুকলো, তাই না। এটা হচ্ছে I1, এটা আমার প্লাসে থাকলো, যেগুলো ঢুকছে সেগুলোকে প্লাস লিখছি, যেগুলো বেরোচ্ছে সেগুলোকে মাইনাস লিখছি। তারপর কি হচ্ছে, নেক্সট ঢুকছে আমাদের I2 ঢুকছে, এটাও প্লাস লিখছে I2। তারপরে নেক্সট ঢুকছে কি I3, এটাও প্লাসে লিখলাম। ওকে, তারপরে ঢুকছে কোনগুলো, না, কারেন্ট মুভিং ইনভার্স যেগুলো হচ্ছে না জাংশনের ইনভার্সে, সেগুলো কি হচ্ছে, এই তিনটা হচ্ছে। যেগুলো বেরোচ্ছে, যেগুলো বেরোলো সেগুলো কি হচ্ছে তোমাদের এখানে, এই তো
ওয়ান, এটা কি হয়ে গেলো I5টা তোমাদের বেরিয়ে গেল, মানে I5, তারপরে কি হচ্ছে I6, তারপরে কি হচ্ছে I4। ওকে, তো এখানে কি হচ্ছে এই দুটোর সামেশনগুলা সবসময় কি হবে তোমাদের ইকুয়াল টু 0 হবে। এবার কি হচ্ছে যেগুলো বেরোচ্ছে তাদের জন্য আমরা কি ইউজ করি, মাইনাস সাইনটা ইউজ করি। সবসময় কি করব আমরা, মাইনাস সাইনটা ইউজ করব। যারা ইনভার্স হচ্ছে, যারা ভিতরে ঢুকছে তাদেরকে প্লাস সাইন থেকে ইউজ করি, আর যারা তোমাদের জাংশন থেকে বেরোচ্ছে তাদেরকে আমরা মাইনাস সাইন থেকে ইউজ করি। তো এখানে কি হচ্ছে ইনওয়ার্ড কারেন্ট, যে সার্কিটে তোমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, আর যে সার্কিটে তোমাদের কারেন্টটা ফ্লো আউট হচ্ছে, ইন অ্যান্ড আউটের যে সামেশনটা হতে সবসময় সেটা 0 হয়, কিংবা ইনওয়ার্ড কারেন্ট ইজ ইকুয়ালস টু আউটওয়ার্ড কারেন্ট। যে কারেন্টটা তোমাদের ফ্লো হয় ইনে আর যে কারেন্টটা ফ্লো আউট হয় সেগুলো ইকুয়াল টু তোমার সবসময় কি হয়, ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে কিরচফস কারেন্ট ল আর ভোল্টেজ ল। আর কখনো একটা মেনে নাও আমি এমন করে একটা কারেন্ট ফ্লো করালাম, দিয়ে এটা ডিভাইড হয়ে এদিকে যাচ্ছে, এটা ডিভাইড হয়ে এদিকে যাচ্ছে, দিয়ে তারপর এদিক থেকে তোমাদের এদিকে যাবে। কারেন্টের সবসময় তো একটাই ডাইরেকশন হয়, তাই না? এমন তো হবে না, এমন তো পসিবল না এখান থেকে এদিকে গেল দিয়ে ওদিক থেকে আবার ঘুরে এদিকে চলে আসছো। তাহলে কি হবে, এদিকে তোমাদের যাচ্ছে আর একটা কারেন্ট এদিক থেকে আসছে। যখনও কারেন্ট তোমাদের কি করবে, যখনও কারেন্ট যখনও ফাইটিং করবে তারা, তাহলে কি হবে, তারা বুম একটা ব্লাস্ট করে দিবে, তাই না? তো তার জন্য কি হচ্ছে কারেন্টটা এক ডাইরেকশনই ফ্লো করে। তো কী হচ্ছে, এ দেখো এখান থেকে এদিকে ফ্লো করলো, এটা এদিক থেকে এদিকে ফ্লো করলো, এটা এদিক থেকে এদিকে ফ্লো করলো। ওকে, বুঝতে পেরেছো? তো কিরচফস কারেন্ট লতে কি হচ্ছে, যত ইনওয়ার্ড কারেন্ট হয় আর আউটওয়ার্ড কারেন্ট হয় সেগুলো যোগফল সবসময় কি হয়, 0 হয়। আর একটা লুপের ভিতরে সবসময় পোটেনশিয়ালটা আমাদের কি হয়, 0 হয়। ওকে, তাদের সামেশনটা সবসময় 0 হয়। এই দুটো জিনিস কেন বোঝালাম, এগুলো তো আগে বোঝানো ছিল, কারণ এখান থেকে তোমাদের এবার বুঝতে পারবা হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ আর পোটেনশিওমিটার কি হয়। ওকে, তো এবার দেখো হুইটস্টোন ব্রিজটা কি জিনিস। গম পাথর পুল, গম পাথর পুলি, তো কী হচ্ছে হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজে কি হয়, একটা ব্রিজ যেটা কি হয় তোমাদের ইউজ হয় শুধুমাত্র আননোন রেজিস্ট্যান্স বের করার জন্য। আননোন রেজিস্ট্যান্স বের কেমন করবে, যদি ওই সার্কিটটা তোমাদের ব্যালেন্সড কন্ডিশনে আছে। এবার ব্যালেন্স কন্ডিশন কি জিনিস, কি হচ্ছে ব্যালেন্স কন্ডিশন বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। একটা তোমাদের চলো সার্কিট বানাই, এখানে 4টে সেল দিলাম, ঠিক আছে। দুটো থেকে বেশি যদি সেল আমরা বানাই, মানে কম্বাইন করি, তাহলে ওটাকে ব্যাটারি বলা হয়। তো এখানে কি হচ্ছে, এটা বড় সাইডটা সেটা প্লাস হয়, ছোট সাইডটা সেটা মাইনাস হয়, প্লাস মাইনাস এমন করে। ওকে, আর কারেন্টটা সবসময় কি হয় তোমাদের পজিটিভ দিক থেকে ফ্লো হয়, বুঝেছিলাম ফার্স্ট ক্লাসে, পজিটিভ দিক থেকে ফ্লো হয়ে তোমাদের এদিকে ঢুকছে। ওকে, তো এবার কি হচ্ছে নেক্সট, এবার চলো এখান থেকে আমি একটা কারেন্ট ফ্লো করছি, এটাকে আমি এ লিখে দিলাম, এই পয়েন্টটাকে এ লিখে দিচ্ছি, এই পয়েন্টটাকে বি লিখে দিলাম। একটা আমি কারেন্ট ফ্লো করালাম, এই কারেন্টটা এবার কি হয়ে গেলো, ভাগ হয়ে গেলো, তাই না? এই কারেন্টটা এদিকে যাচ্ছে, এই কারেন্টটা এবার এদিকে যাচ্ছে, কখনো অপোজিট দিকে ফ্লো হবে না, কখনো না, পসিবল না। ওকে, তো এবার কি হচ্ছে, এদিকে ফ্লো হলো আর একটা এদিকে ফ্লো হলো। এবার এই কারেন্টটা এদিকে গেল, তারপরে ওটা এদিকে গেল, তারপরে এদিক থেকে ফ্লো হয়ে তোমাদের চলে আসছে, এটা এদিকে ফ্লো হচ্ছে, এটা এদিকে ফ্লো হচ্ছে, এদিকে ফ্লো হয়ে তোমাদের চলে আসছে। এবার কি হচ্ছে তোমাদের এখানে একটা গ্যালভেনোমিটার লাগানো হচ্ছে, গ্যালভেনোমিটার লাগানো হলো, কারেন্ট মেজার কেমন করে করবা, তাই না? গ্যালভেনোমিটার লাগানো হচ্ছে। তো এবার কি, এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা কেমন করে ফ্লো হবে, তোমাদের এদিকে ফ্লো হচ্ছে, এই কারেন্টটা তোমাদের এদিকে ফ্লো হলো, এই যে কারেন্টটা গেল ওদিকে যাবে নাহলে এদিকে যাবে, উল্টো তো আসবে না, তাই না? তো এদিকে গেল, এইদিকে দেখো এই ওয়্যারটাই তোমাদের কারেন্টটা এদিকে ফ্লো হচ্ছে, এই ওয়্যারটা দেখো কারেন্টটা এদিকে ফ্লো হচ্ছে। কারেন্ট কি কখনো অপোজিট ডাইরেকশন আসতে পারে দুটো? পসিবল তো না, সোর্স তো একটাই, তাহলে দুটো তো অপোজিট ডাইরেকশন থেকে আসতেই পারে না, পসিবল না। তার জন্য কি হচ্ছে
আমাদের উইটস্টোন ব্রিজ কখন তোমাদের ব্যালেন্স কন্ডিশনে থাকবে? যখন তোমাদের গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন শো করা হবে না, যখন তোমাদের গ্যালভানোমিটার থেকে কোনো কারেন্ট পাস হবে না, তখন উইটস্টোন ব্রিজটা কি থাকবে? ব্যালেন্স থাকবে। আর যত কিছু আছে তোমাদের এই নোটে দিয়ে দিয়েছি, পুরো একদম ভালো করে পড়তে পারো। বাস আমার এখানে হচ্ছে কাজটা তোমাদেরকে বোঝানো। তো ব্যালেন্স কখন হবে? যখন তোমাদের গ্যালভানোমিটার থেকে কোনো কারেন্টটা পাস করবে না, তখন তোমাদের এটা কি হয়ে যাবে? ব্যালেন্সড হয়ে যাবে। এবার উইটস্টোন ব্রিজে আমরা আননোন রেজিস্ট্যান্স কেমন করে ফাইন্ড করব? ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি, এই PQRS দিয়ে দিয়ে আছে, কিংবা আমি রেজিস্ট্যান্স 1 2 3 4 লিখতে পারি, যেটা তোমার ইচ্ছা। তো এখানে PQRS এমন করে ধরলাম। ওকে, আরে यार, তো এটা আমি রেজিস্ট্যান্স 1ও বলতে পারি, এটা রেজিস্ট্যান্স 2 বলতে পারি, রেজিস্ট্যান্স 3, রেজিস্ট্যান্স 4 এমন আমি বলতে পারি। ওকে, তো এবার কি হচ্ছে? উইটস্টোন ব্রিজের ব্যালেন্সড ফর্মের ইকুয়েশন কি হয়? P/Q ইজ ইকুয়ালস টু কি হবে? R/S। এবার যেটাও তোমাদের আননোন সেটা তোমরা বের করবা, তিনটে তোমাদের দেওয়া থাকবে, এগুলো একদম সিম্পল লাগবে। এখানে তোমাদের হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, এটা S। কিংবা অনেক সময় তোমাদের অনেক জায়গায় বইয়ে কি দেওয়া থাকবে? এটা রেজিস্ট্যান্স 1, এটা 2, এটা 3, আর এটা তোমাদের 4, এটা দেওয়া থাকলো। তবে কি হচ্ছে এখানে? R1/R2 ইজ ইকুয়ালস টু R3/R4। এটা হচ্ছে তোমাদের কি? ব্যালেন্সড ফর্মের ইকুয়েশন উইটস্টোন ব্রিজে। এবার কি হচ্ছে প্রশ্ন? এখানে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে? প্রশ্ন তোমাদের হয়তো অ্যাপ্লিকেশন থেকে, ইউজেস থেকে আসবে। উইটস্টোন ব্রিজ কি হচ্ছে? কিরচফস ভোল্টেজ ল কিংবা কিরচফস কারেন্ট ল, এদের অ্যাপ্লিকেশন কি? এদের অ্যাপ্লিকেশন হচ্ছে রেজিস্ট্যান্স ফাইন্ড করা। তো রেজিস্ট্যান্স কেমন করে ফাইন্ড করবো? উইটস্টোন ব্রিজ থেকে ফাইন্ড করবো। আননোন রেজিস্ট্যান্স আমরা কেমন করে ফাইন্ড করবো? উইটস্টোন ব্রিজ থেকেই ফাইন্ড করবো না? তো এখানে কি হচ্ছে? তোমাদের KCL লাগলো না এখানে? কিরচফস কারেন্ট ল লাগলো না এখানে? একটা কারেন্ট এখান থেকে ফ্লো হলে, একটা কারেন্ট এখান থেকে ফ্লো হলো, এখানে তোমাদের কি হচ্ছে? নাল অ্যান্ড ওয়াইড হয়ে যাচ্ছে, কোনো ডিফ্লেকশন শো করবে না, কারণ এখানে কোনো কারেন্টই পাস করবে না, তাই তো? তো এটা হচ্ছে তোমাদের উইটস্টোন ব্রিজের কি? ব্যালেন্স ইকুয়েশনটা। এবার এখানে কেমন টাইপের প্রশ্ন থাকবে সেটা তোমাদেরকে একটা বানিয়ে দিই। চলো একটা ধারণা দিয়ে দিই, এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও। আমি যখন হটে যাব তখন তোমরা স্ক্রিনশট তুলবা, ঠিক আছে? এবার দেখো, তোমাদের এখানে একটা আমি ডায়াগ্রাম বানালাম। ডায়াগ্রাম বানানোর উদ্দেশ্য একটাই হচ্ছে, এখানে A লিখে দিচ্ছি, এখানে B লিখে দিচ্ছি। তো প্রশ্ন তোমাদের এখানে আসবে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফ্রম পয়েন্ট A টু B, কিংবা RAB তোমাদেরকে বের করতে হবে। কোশ্চেন কেমন করে দিয়ে দিতে পারে? ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিংবা ইফেক্টিভ রেজিস্ট্যান্স, যেটা বলো তুমি একটাই জিনিস, রেজিস্ট্যান্স across the point, across the points A to B, ঠিক আছে? এখানে তোমাদেরকে রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। এবার তোমরা বলবো, স্যার যদি এখানে আমাদেরকে ইজিলি সিরিজ কিংবা প্যারালাল যদি বলা থাকতো, তাহলে আমরা ইজিলি বের করে নিতে পারতাম, কিন্তু এখানে তো বুঝতেই পারছি না। তো দেখো, উইটস্টোন ব্রিজ শুধুমাত্র ব্যালেন্সড কন্ডিশনেই তোমরা উইটস্টোন ব্রিজ থেকে একটা আননোন রেজিস্ট্যান্স বের করতে পারবা, কিংবা তোমাদের একটা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে পারবা। আনব্যালেন্সড কন্ডিশনের জন্য আমরা কি ইউজ করি? স্টার টপোলজি, মেশ টপোলজি, ওই R1 A2 এমন করে তোমরা হয়তো দেখেছো কলেজ টাইমে, কিন্তু এখানে কলেজ টাইমের সব কিছু তোমাদেরকে পড়তে হবে না, কারণ তোমাদের সিলেবাসে সেগুলো আনব্যালেন্সডগুলো নাই। এখানে জাস্ট বলা আছে উইটস্টোন ব্রিজ, তার অ্যাপ্লিকেশন, ওখান থেকে যদি আসে তো একটা ইকুয়েশন আসতে পারে, হয়তো উইটস্টোন ব্রিজ থেকে আসবে, কিংবা তোমাদের মিটার ব্রিজ থেকে আসবে, নাহলে পোটেনশিওমিটার, এখান থেকে তোমাদের কোশ্চেন্সগুলো আসতে পারে। তো এখানে কি হচ্ছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য তোমাদের আগে জানতে হবে রেজিস্ট্যান্সটা কেমন করে বের করি। এর আগের দিন দেখিয়েছিলাম, যদি আমাদের নর্মালি সিরিজে কানেক্টেড থাকে, যদি নর্মালি আমাদের সিরিজে কানেক্টেড থাকে, এটা 2 ওহম, এটা 3 ওহম, আর এটা 5 ওহম, তাহলে অ্যাক্রস A অ্যান্ড B পয়েন্ট এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হচ্ছে? এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 2 + 3 + 5, মানে কত হয়ে গেল? 10। এখানে হচ্ছে 10 ওহম রেজিস্ট্যান্স আছে, কারণ কি হচ্ছে? সিরিজ কানেকশনের জন্য ডাইরেক্ট আমরা যোগ করে দিই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করার জন্য, তাই না? তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB কি লিখলাম?
এটা হচ্ছে R1, এটা R2, এটা R3। তাহলে R1 কত হচ্ছে 2, R2 কত হচ্ছে 3, R3 হচ্ছে কত 5। এগুলোকে যোগ করলে আমাদের 10 ওহম আসলো। এই জিনিসটাই যদি আমাদের প্যারালালে থাকতো তাহলে কি করতাম? চলো বেশি বড় দিচ্ছি না আমি। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। তো এখানে কি করব? এখানে দেখো এটা 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 তোমাদের কি সবাই কি সিরিজে আছে? না। সবাই কি প্যারালাল আছে? না, এটাও না। প্যারালাল মানে কি হচ্ছে এই দুটো শুধুমাত্র প্যারালালে আছে, বাদ বাকি এই দুটো যখন তোমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নেবা তারপর এটার সঙ্গে যোগ করে দেবা, তোমাদের অ্যাক্রস এ অ্যান্ড বি তোমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যাবা, তাই না? তো প্যারালাল কেমন করে বের করি? তো প্যারালাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য কি হয়, 1/R1 প্লাস 1/R2 প্লাস যত তোমাদের জি থাকবে ততগুলো সব যোগ করতে হবে। তো এখানে প্যারালালে কটা আছে? এই দুটো আছে, তো এগুলোকে যোগ করছি 1/2 প্লাস নেক্সটটা হচ্ছে 2। ঠিক আছে, এখানে 3 থাকলে 3 লিখতাম, 4 থাকলে 4 লিখতাম। ওকে, তো এবার দেখো হাফ প্লাস হাফ কত হয়? 1 হয় না? তাহলে 1/R ইকুয়াল মানে কি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা ওদিকে চলে গেলো, এটা এখানে চলে আসলো। তাহলে কি হচ্ছে তোমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই দুটোর এই পয়েন্টের থ্রু কত যাচ্ছে তোমাদের? 1 ওহম যাচ্ছে, প্যারালাল হয়ে গেল। এবার দেখো এই দুটো তোমাদের কিন্তু সিরিজে আছে, তো 1 আর 2 কত হচ্ছে 3, তার মানে কি হচ্ছে এখানে 3 ওহম রেজিস্ট্যান্স হয়েছে। এই দুটো পয়েন্টের মাঝখানে তোমাদের 3 ওহমের রেজিস্ট্যান্স যাচ্ছে, বুঝতে পারলা? তো সিরিজ আর প্যারালাল যদি দিয়ে দেয় তাহলে তো আমরা সিম্পলি সলভ করে দিতে পারবো, ডাইরেক্ট ফর্মুলা আছে। কিন্তু যদি সার্কিটটা একটু কমপ্লেক্স হয়ে গেলো, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্কিটটা একটু কমপ্লেক্স, তখন কি করতে হবে? তখন আমাদেরকে হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, এগুলো সব কিছু দেখতে হবে। হুইটস্টোন ব্রিজ থেকে হয়ে যায়, কারণ কি ইজি থাকবে, তোমাদের বেশি কঠিন থাকবে না। ওখানে বলেছে 10+2 লেভেল। তো এবার দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেমন করে বের করব। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে এটাকে হুইটস্টোন ব্রিজে ব্যালেন্সড ইকুয়েশনকে মানে ফলো করছে। তো হ্যাঁ, ডেফিনেটলি, কারণ কি হচ্ছে দেখো এটা হচ্ছে R1, ওখান থেকে দেখো এখান থেকে একটা গেল, এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটা হচ্ছে কিউ, তারপরে এটা হচ্ছে এস আর এটা হচ্ছে আর, তাই না? এটা হচ্ছে R2, এটা R3, এটা R4, দুটো ইকুয়াল হওয়া উচিত। তো কি হচ্ছে R1/R2 সমান সমান R3/R4, এটাই তো হয়, তাই না? R1 কত হচ্ছে 10, R2 কত হচ্ছে তোমাদের 6, R3 কত হচ্ছে 5, অ্যান্ড R4 কত হচ্ছে 3। তো এবার কি হচ্ছে এখানে কাটাকুটি করব। চলো এই 5টা এখানে নিয়ে আসলাম, এই 6টা এখানে নিয়ে আসলাম। তো 10/5 কত হয়েছে? 2 হয়েছে। আর 6/3 কত হয়েছে? 2 হয়েছে। তো এটা কি ইকুয়াল হয়ে গেল না? এটা ব্যালেন্স হয়ে গেল না? এটাকে বলে ব্যালেন্স করা, বুঝতে পেরেছো? এটাকে বলে ব্যালেন্স করা। তো এটাই কি হচ্ছে, তো এই সিচুয়েশনে কি হয়ে গেলো তোমাদের, এটা ব্যালেন্সড ফর্মে হয়ে গেল। এই সিচুয়েশনে এটা ব্যালেন্সড ফর্মে হয়ে গেলো, মানে এটা একটা হুইটস্টোন ব্রিজকে কন্ডিশনকে মানে ফলো করছে। তাহলে হুইটস্টোন ব্রিজে কি বলে? হুইটস্টোন ব্রিজে বলে যখন আমাদের এই রেজিস্ট্যান্সগুলো আমাদের ব্যালেন্সড ফর্মে আছে, তাহলে মাঝখান থেকে তোমাদেরকে তো কোনো কারেন্টই ফ্লো করছে না, তাই না? গ্যালভানোমিটার আমাদের কোনো ডিফ্লেকশনই শো করবে না যখন আমাদের এখানে কোনো কারেন্টই ফ্লো করছে না, তাই তো? তো ওটাই কি হচ্ছে, তার মানে কি হচ্ছে মাঝখানে তো তোমাদের যদি কোনো কারেন্টই ফ্লো করছে না, তাহলে কোনো ডিফ্লেকশনই শো করছে না, তাহলে এই রেজিস্ট্যান্সের কোনো মানে হলো? কোনো মানে হলো না। তো এটা তোমাদের ইউজলেস হয়ে গেলো, বুঝতে পারলা? হুইটস্টোন ব্রিজ থেকে এটা ক্যান্সেল আউট হয়ে গেলো। তারপরে এবার কি হচ্ছে, এই সার্কিট কি আমরা এমন করে বানাতে পারি না? বানিয়ে দিলাম, লিখছি কত, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। এবার দেখো সিরিজ আর প্যারালাল দুটোই লাগবে এখানে, কারণ কি হচ্ছে এই দুটো সিরিজে আছে, এই দুটো সিরিজে আছে, এই দুটোকে যোগ করলাম কত হচ্ছে 10 + 6, 16 ওহম হয়ে গেল না? সেম টু সেম এখানে 5 আর 3 কত হচ্ছে, সিরিজে আমরা ডাইরেক্ট যোগ করে দিই, কোনো খাটনি বাটনি কিছু নাই, 8 ওহম হচ্ছে। এবার দেখো এই দুটো কি প্যারালালে হয়ে যাচ্ছে না? সিরিজ ছিল, সিরিজ থেকে আবার প্যারালালে কনভার্ট করছি, প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করলেই তো আমাদের আনসার চলে আসবে, আর অ্যাক্রস এ অ্যান্ড বি। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কেমন করে বের করলাম আমরা? এখানে থাকছে
1 বাই, এটাকে চলো R1 দিয়ে দিলাম, এটাকে R2 দিয়ে দিলাম, লিখে দিলাম জাস্ট তোমাদের বোঝার জন্য। তো কি হচ্ছে, এটা 1/R1 প্লাস এটা 1/R2, 1/R অ্যাক্রস AB সমান সমান কত হচ্ছে 1/16, আর এটা হচ্ছে 1/8। বাস লসাগু করে যোগ করে দাও, কত হচ্ছে, এটা 16 হচ্ছে, এটা কত হচ্ছে তোমাদের 1 + 2 3, 16/3। ওকে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে তোমাদের, আর ইকুইভ্যালেন্ট হবে তোমাদের, এটা উল্টে গেল ওটা উল্টে গেল, তাহলে আর অ্যাক্রস AB ইকুয়ালস টু 16/3, এটা তোমাদের আনসার চলে আসবে। বুঝতে পারলা? এমন করে তোমাদেরকে যোগ করে নিতে হবে, আর ইকুইভ্যালেন্টের আনসার কত হয়ে যাবে তোমাদের 16/3 আনসার হয়ে যাবে। তো এটা হয়ে গেল তোমাদের। দেন নেক্সট হচ্ছে, এখান থেকে তোমাদের যদি প্রশ্ন আসে তো উইটস্টোন ব্রিজ থেকে হয়তো ব্যালেন্স কন্ডিশন থেকে চলে আসবে। কেমন করে, তোমাদেরকে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিল এখানে 2 ওহম, এটা বলছে 3 ওহম, এটা বলছে 4 ওহম, বলো এটা কত হবে? এমন করে ডাইরেক্ট দিয়ে দিতে পারে, অনেক ইজি। তাহলে এখানে ফর্মুলা কি ইউজ করবো, R1/R2 R3/R4, তিনটা দেওয়া থাকবে ভ্যালু, একটা দেওয়া থাকবে না, ওটা তোমাদেরকে বের করতে হবে। তাই তো হয়ে গেল না? তো এটা কি হচ্ছে, তোমাদেরকে উইটস্টোন ব্রিজ থেকে যদি আসে খুব জোর এই টাইপেরই তোমাদের প্রশ্ন আসবে। তো এটা উইটস্টোন ব্রিজ হয়ে গেলো, এটা তোমরা লিখে নাও। নেক্সট তোমাদের মিটার ব্রিজটা করাচ্ছি, আমি মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও। এবার দেখো তোমাদের, যেমন উইটস্টোন ব্রিজ করালাম, উইটস্টোন ব্রিজের মতন তোমাদের কি হচ্ছে মিটার ব্রিজও একটা তোমাদের আর একটা তোমাদের টপিকে আছে। তিনটেই জিনিস দিয়ে আছে, একটা পোটেনশিওমিটার, একটা উইটস্টোন ব্রিজ, আর একটা তোমাদের মিটার ব্রিজ। তো উইটস্টোন ব্রিজেরই প্রিন্সিপালটা মিটার ব্রিজও ফলো করছে, ক্যারি ফোস্টার ব্রিজও ফলো করছে, ওয়েন ব্রিজও ফলো করছে। যত তোমাদের এই সব ব্রিজগুলো আছে না, মিটার ব্রিজ, ওয়েন ব্রিজ, ক্যারি ফোস্টার ব্রিজ, আরও আছে ডিশর্টে ব্রিজ, এমন করে অনেক কিছু আছে, কিন্তু ওগুলো তোমাদের পড়তে হবে না, ওগুলো তোমাদের টপিকে নাই। যতটুকু দিয়ে আছে অতটুকুই পড়ো। ওকে, তো এবার দেখো উইটস্টোন ব্রিজে এই ডায়াগ্রামটা আমি মুছাচ্ছি না, তোমাদের মিটার ব্রিজটা করতে হবে, তাই না? তো চলো মিটার ব্রিজটা করি এবার। মিটার ব্রিজ থেকে নাম থেকেই বুঝতে পারছো, মিটার, মিটার মানে 1 মিটার। এখানে কি হয়, যেমন এখানে আননোন রেজিস্ট্যান্স, চলো আমি এটাকে ধরে নিচ্ছিলাম, এখানেও তোমাদের ওই সেম টু সেম জিনিস, একটা আননোন রেজিস্ট্যান্স তোমাদেরকে বের করতে হবে। আননোন রেজিস্ট্যান্সটা কেমন করে, ফর এক্সাম্পল চলো আমি একটা ডায়াগ্রাম বানাই, এমন করে তোমাদের ওই নোটে ডায়াগ্রামটা দিয়ে আছে, তাই না? এখানে তোমাদের সকেটস, এটা একটা সরু তার, এখান থেকে তোমাদের একটা ওয়্যার যাচ্ছে, এখানে জি কানেক্ট হলো এখানে। চলো এবার দেখো, চলো আমি এখানে ভোল্টেজ পোটেনশিয়াল সব কিছু দিয়ে দিলাম। আমার জাস্ট বোঝানোর যেটা হচ্ছে কি, মিটার ব্রিজে কি হয়, মিটার ব্রিজে 2-3টা জিনিস যেটা জানতে হবে। ফার্স্ট, একটা নোন রেজিস্ট্যান্স, এখানে তোমাদের একটা রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে, যেটা আমরা জানবো, এটা হচ্ছে নোন রেজিস্ট্যান্স। আর এখানে একটা রেজিস্ট্যান্স আমাদেরকে বের করতে বলবে, সেটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স। তো এটাকে R1 লিখছি, এটাকে R2 লিখছি। R1টা হচ্ছে নোন, যেটা আমরা জানি কিংবা তোমাদের দেওয়া থাকবে, এটা হচ্ছে আননোন, যেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, এটা আমাদেরকে বের করতে হবে। এবার কি হচ্ছে, জি আর এখানে এই জিনিসটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট, এখান থেকে এখানে একটা দেখো ওয়্যার গিয়েছে, এই ওয়্যারটা কত মাপের হয়, এই ওয়্যারটা হয় তোমাদের 1 মিটার, কিংবা তুমি বলতে পারো 100 সেন্টিমিটারের এই ওয়্যারটা লেন্থ হয়। এই ওয়্যারটা শুধু লেন্থ কত হয়, 1 মিটার কিংবা 100 সেন্টিমিটার লেন্থ হয়। এখান থেকে আমরা বের করি কেমন করে, এই যে একটা ওয়্যার এখানে কানেক্টেড আছে, ওয়্যারের সঙ্গে এখানে গ্যালভানোমিটার কানেক্টেড আছে, তার সঙ্গে এখানে তোমাদের একটা জকি কানেক্টেড আছে। যদি তোমরা ফিজিক্স এক্সপেরিমেন্ট করেছো তাহলে তোমরা বুঝতে পারবে। মেনে নাও এখানে তোমাদের একটা কি যাচ্ছে, ওয়্যার যাচ্ছে, ওয়্যারে কি আমরা জকি এখান থেকে ঠেকাচ্ছি, ঠেকাতে 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 এখান পর্যন্ত নিয়ে গেলাম, দিয়ে দেখছি আমাদের ডিফ্লেকশনটা 0 হয়ে যাচ্ছে। এই যে গ্যালভানোমিটারে যদি আমাদের ডিফ্লেকশনটা দেখাতে বন্ধ করে দিল, ডিফ্লেকশনটা যদি আমাদের 0 হয়ে যায় গ্যালভানোমিটারে, এখান থেকে আমি ওই জকিটা এখানে কানেক্ট করলাম, এখান থেকে নিয়ে যাচ্ছি, এখানে গিয়ে আমাদের স্টপ হয়ে গেল। এখানে গিয়ে কি হয়ে গেল, গ্যালভানোমিটারটা ডিফ্লেকশন শো করা বন্ধ করে দিল। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের, যেখানে তোমাদের গ্যালভানোমিটার ডিফ্লেকশন শো করা বন্ধ করে দেয়, মানে আর কারেন্ট তোমাদের ফ্লো হচ্ছে না। যেমন এখানে কি ছিল, গ্যালভানোমিটার তোমাদের নাল
কোনো ডিফ্লেকশন শো করবে না যদি তোমাদের কারেন্টটা জিরো হয়ে যায়, তাই না? কারেন্টটা যদি ফ্লো না হয় তাহলে গ্যালভানোমিটার তোমাদের কী করবে, কোনো ডিফ্লেকশনই শো করবে না। তো এমন করে কী হচ্ছে, এই যে যে জায়গাটা যেখানে তোমাদের ডিফ্লেকশন শো করা বন্ধ করে দিল সেটাকে আমরা কি বলবো, নাল পয়েন্ট। নাল পয়েন্ট। আর এখান থেকে আমরা কি বের করে নিতে পারবো, তা এটা কি ধরছি, একটা লেন্থ এল ধরছি, তাহলে এটা কত হবে? আরে তোমরা যদি নর্মালি অঙ্কতে করো না, এটা হচ্ছে তোমাদের লেন্থ, এখান থেকে এখান পর্যন্ত তোমরা এল জানো, আর এই টোটালটা তোমরা 100 জানো, তাহলে এই লেন্থটা কত হবে? এই লেন্থটা ডেফিনেটলি কি হবে, 100 মাইনাস এল হবে না? এটা যদি তোমাদের 100 হচ্ছে, এটা যদি আমাদের 80 হয়, তাহলে এটা কত হবে? এটা 20 হবে। কেমন করে হলো? টোটাল থেকে আমি যখন 80 বিয়োগ দিলাম তাহলে তো 20 চলে আসলো না? তো এমন করে কি হচ্ছে, তোমাদের নাল পয়েন্টটা মানে কি হচ্ছে জিজ্ঞেস করতেই পারে। নাল পয়েন্টটা হচ্ছে যেখানে গ্যালভানোমিটার নিজের ডিফ্লেকশন শো করা বন্ধ করে দেয়, ওটা হচ্ছে তোমাদের নাল পয়েন্ট। আর নাল পয়েন্টটা কোনো একটা আননোন রেজিস্ট্যান্স বের করার জন্য সবচেয়ে কম এরর কখন হয়? সবচেয়ে কম এরর যখন আমাদের এই যে ওয়্যার আছে, ওয়্যারে একদম মিড পয়েন্টে নাল পয়েন্টটা থাকে। নাল পয়েন্টটা যদি আমাদের একদম মিডে থাকে তখন আমাদের এরর সবচেয়ে কম দেখাবে। রেজিস্ট্যান্স কোনো আমরা যখন বের করি না, রেজিস্ট্যান্স বের করার সময় অনেক বেশি এরর হয়, কারণ টেম্পারেচারে প্রবলেম হয়, কিংবা লেন্থে তোমাদের বেড়ে গেল কমে গেল, এমন করে তোমাদের হতেই পারে। তো এখান থেকে তোমাদের একটা ফর্মুলা কি তৈরি হচ্ছে, এটা যদি এল হয় তাহলে এটা কি হচ্ছে 100 মাইনাস এল হচ্ছে না, এটাই তো হচ্ছে। তাহলে কি হবে, এই তো R1 R2 R3 R4 এমন করে হলো না, এখান থেকে R1 R2 R3 R4 আসছে না, এই তো মাঝখানে তোমাদের এটা জকি লাগিয়ে দিলাম, এটা গ্যালভানোমিটারের সঙ্গে। তো এমন করে কী হয়ে গেলো, ফর্মুলা যা আগে যেটা বানিয়েছিলা, কী বানিয়েছিলা, R1 বাই R2 ইজকালস টু R3 বাই R4 বানিয়েছিলাম, ওটাই এখানে বানাচ্ছি। R1 বাই R2 ইজকালস টু R3 বাই R4 হয়ে গেলো ফর্মুলা। কিছু আলাদা দিমাগ লাগলো কি? কিছু লাগলো না, সেম ফর্মুলা। তো এখান থেকে কেমন টাইপের প্রশ্ন আসে? প্রশ্ন আসবে নাল পয়েন্ট কখন আমাদের সবচেয়ে কম এরর দেখাবে, কোথায় কোন জায়গাতে আমাদের নাল পয়েন্টের মানে এররটা সবচেয়ে কম হবে। তো মানে এই জায়গাতে যদি আমার নাল পয়েন্টটা একদম মিড থাকে, মানে 50-50 থাকে, তাহলে এররটা সবচেয়ে কম দেখাবে। মিটার ব্রিজে যে ওয়্যারটা ইউজ করি সেটা কত লেন্থের হয়, সেটা 100 মিটার মানে 100 সেন্টিমিটার মানে 1 মিটার লেন্থের হয়। যে ওয়্যারটা ইউজ হয় সেটা কি টাইপের ওয়্যার হয়, সেটা তোমাদের কনস্ট্যান্টেন ওয়্যার কিংবা ম্যাঙ্গানিন ওয়্যার বলা হয়। কনস্ট্যান্টেন ওয়্যার কিংবা ম্যাঙ্গানিন ওয়্যার, এই ওয়্যারই কেন ইউজ করছি, অন্য ওয়্যার কেন ইউজ করছি না? অ্যালুমিনিয়াম করলাম কিংবা কপার করলাম, সিলভার করলাম, এগুলো করতে পারি। সিলভার কেন করা হয় না বুঝতেই পারছো, চুরি করে নিয়ে চলে যাবে। তো এবার কি হচ্ছে, অ্যালুমিনিয়াম ওয়্যার তোমরা নর্মালি দেখে নাও, রেজিস্ট্যান্স আর লেন্থ কি ডাইরেক্টলি প্রপোর্শনাল না? এখান থেকে করেছিলাম না, আর ইজকালস টু এল বাই এ, এখানে রো ছিল তোমাদের। তো তোমাদের লেন্থ যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স তো বাড়বে, লেন্থ যদি কমে তাহলে রেজিস্ট্যান্সটাও কমবে। তো এখানে যদি আমি কনস্ট্যান্টেন অ্যান্ড ম্যাগনেট ওয়্যার যদি না নিই, আমি চলো একটা অ্যালুমিনিয়াম ওয়্যার নিয়ে নিলাম। অ্যালুমিনিয়াম ওয়্যার কী হবে, ঠান্ডার সময় তোমাদের একদম টাইট হয়ে যায় আর গরমের সময় একদম ঢিলা হয়ে যায়, লেন্থটা বেড়ে যায়, তাই না? তাহলে ওখানে কী হচ্ছে, রেজিস্ট্যান্স তোমাদের আপ ডাউন হলো না, রেজিস্ট্যান্সে তো প্রবলেম হয়ে গেলো, লেন্থ বেড়ে গেলো তাহলে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, লেন্থ কমে গেলো একই জিনিসের জন্য তাহলে রেজিস্ট্যান্সও কমে যাচ্ছে। তার জন্য এখানে এক্স্যাক্ট আমরা বের করতে পারবো না, তাই কনস্ট্যান্টেন আর ম্যাগনিন ওয়্যারটা ইউজ করা হয়, কারণ টেম্পারেচার কতই আমরা ভ্যারি করি এদের লেন্থে কোনো এফেক্ট পড়ে না, এগুলো একটু টেম্পারেচার কনস্ট্যান্ট হয় এদের, মানে এদের তোমাদের বলি নর্মালি যদি রেজিস্ট্যান্স তোমরা মেজার করো এই ওয়্যারটা ইউজ করা হয়, কারণ টেম্পারেচার আর কোএফিসিয়েন্টটা একটু কনস্ট্যান্ট থাকে, বুঝতে পেরেছো? টেম্পারেচার দিয়ে এদের রেজিস্ট্যান্সে কোনো পার্থক্য আসে না কিংবা লেন্থে কোনো পার্থক্য আসে না। তো তার জন্য এটা ইউজ করছি। আর দেন নেক্সট এখান থেকে প্রশ্ন কেমন টাইপের আসতে পারে, এটা যদি লিখতে চাও লিখো, আমি খাতা থেকে কোশ্চেনটা লিখে দিই। আশা করছি ডায়াগ্রামটা দেখে তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের কোশ্চেন্স, এমন টাইপেরই কোশ্চেন্সগুলো আমি তোমাদেরকে ওখানে মক সেটে দিয়েছি, ওগুলো এবার তোমরা ট্রাই মারলে মারতে পারো, কিংবা এমনি তো মক সেটগুলো আমি সলিউশন করিয়ে দিব। চলো একটু ভিডিওকে পজ করি। এবার দেখো এখানে তোমাদের যে প্রশ্নটা দিয়েছি ওটাও একটু মুছে দিই, নোংরা নোংরা লাগছে। তো
প্রশ্নটা হচ্ছে আ মিটার ব্রিজ ইজ ইউজ টু ফাইন্ড আননোন রেজিস্ট্যান্স, মানে মিটার ব্রিজ আমাদের বানিয়ে দিচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, তারপর এখান থেকে আরেকটা কানেক্ট করে দিলাম, এখানে তোমাদের একটা 100 সেন্টিমিটারের ওয়্যার দিয়ে দিলাম, এখানে গ্যালভানোমিটারের সঙ্গে একটা জকি দিয়ে দিলাম। ওকে, তো সাচ দ্যাট দ্য নাল পয়েন্ট কামস অ্যাট 20 সেন্টিমিটার, মানে নাল পয়েন্ট কোনটাকে বলছে, যেখানে গ্যালভানোমিটার তোমাদের ডিফ্লেকশন শো করা বন্ধ করে দেয়। তো নাল পয়েন্ট কত আসলো, সবসময় এই দিক থেকে লেফট থেকেই স্টার্ট করি, এটা না, এদিকে যদি লিখো না তাইরে নাইরে হয়ে যাবে। তো এখানে তোমাদের কত হচ্ছে, এটা 20 সেন্টিমিটার আমাদের নাল পয়েন্টটা আসলো। এবার দেখো এখানে কি ওইটা বের করতে হবে, নর্মালি বের করে নিতে পারবা না, যদি এটা তোমাদের 100 হচ্ছে আর এটা 20 যদি তোমাদেরকে দিয়ে আছে, তাহলে এটা কত হবে, এটা তোমাদের ডেফিনেটলি 80 হবে, তাই না, 80 হয়ে গেলো। এবার নেক্সট কত বলছে, with an unknown with a known resistance of 60 ওহম, মানে known রেজিস্ট্যান্সটা এখানে লিখবা, এটা হচ্ছে তোমাদের কত 60 ওহম, ইন দ্য লেফট পার্ট অফ দ্য মিটার ব্রিজ, মানে লেফট পার্টেই আছে। তারপরে অনেক সময় বলে দিতে পারে নোনটা ওটা দিয়ে দিল, এটা আননোন তোমাদেরকে বের করে দিতে পারে। তারপরে কি হচ্ছে, ফাইন্ড দ্য আননোন রেজিস্ট্যান্স, মানে এই রেজিস্ট্যান্সটা তোমাদেরকে বের করতে হবে। তো সিম্পল ফর্মুলা R1 বাই R2 সমান সমান L1 বাই L2। R1 কত দিয়ে আছে, তোমাদের 60 দিয়ে আছে, R2 তোমাদেরকে বের করতে হবে, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1। L1 কত তোমাদের কি দিয়ে আছে, 20 দিয়ে আছে, আর এটা তোমাদের 80 বেরিয়ে গেল, কেমন করে 100 মাইনাস এল দিয়ে বেরিয়ে গেল। এটা যেটা আসবে না সেটা কি হচ্ছে 100 মাইনাস L1ও তো লিখতে পারি, L2 জায়গায় এটাও তো লিখতে পারি। তো কি হচ্ছে, কাটাকুটি করো, এখানে আসছে 20, 4 দিয়ে কেটে গেলো, 4 এটা গুণ হলো, এটা ওদিকে চলে গেলো, 6 4 24, মানে R2 কত আসছে 240 ওহম আসছে। তো কারেক্ট আনসার কত হয়ে যাবে তোমাদের, R2টা হবে তোমাদের 240 ওহমের একটা রেজিস্ট্যান্স দিচ্ছে। তো আননোন রেজিস্ট্যান্স চলে আসলো 240 ওহম। বুঝতে পারলা কেমন করে সলভ করতে হবে, এমন করে তোমাদের এগুলো সলভ করতে হবে। দেন নেক্সট তোমাদেরকে আর একটা দিয়ে দিই, চলো এদিকে বানিয়ে দিচ্ছি। এটা যদি তোমরা লিখতে চাও তো লিখে নাও, এখানে স্ক্রিনশট তুলে নাও, 1 2 3, চলো স্ক্রিনশট তোলা হয়ে গেল। দেন নেক্সট আমি একটা ডায়াগ্রাম বানিয়েছি, দেখি, এটা আমি 15 দিয়ে দিলাম, এটাকে 10 দিয়ে দিলাম, লেন্থ আমি জানি না। ওকে, তো কি হচ্ছে, এখানে আমি গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম, এখানে একটা ডিফ্লেকশন শো করবে এই নাল পয়েন্টে, তাহলে এটার মান কত হবে, এল হবে, আর এটার মান কত হবে 100 মাইনাস এল হবে, এটাই তো। তো কি বের করতে বলেছে এখানে, বলো নাল পয়েন্ট কত সেন্টিমিটারে তোমরা পাচ্ছ এখানে। তো নাল পয়েন্ট বের করার জন্য কি হয়, এই জায়গাটা তোমরা কেমন করে বের করবা, এল যদি পেয়ে গেলা তাহলে তো তুমি বলে দিতে পারো এত সেন্টিমিটার পর তোমাদের নাল পয়েন্টটা আছে। তাহলে কি হচ্ছে, ফর্মুলা R1 বাই R2 ইজকালস টু L1 বাই L2। R1 কত হচ্ছে 15, R2 হচ্ছে 10, L1 হচ্ছে L, আর L2 হচ্ছে 100 মাইনাস L। তো কাটাকুটি করি, 3 2 2L ওখানে চলে আসলো, আর এখানে কত আসছে 300 মাইনাস 3L, এটা এদিকে গেলো 5L, আর এখানে 300, 5 দিয়ে কাটছি 6 দিয়ে, মানে L কত আসছে 60, মানে এটা কত আসলো 60, তাহলে এটা কত আসছে 40। তবে কি হচ্ছে, নাল পয়েন্ট কোথায় আসছে তোমাদের, লেফট সাইড থেকে 60 সেন্টিমিটারে আসছে, কারণ সবসময় আমরা এদিক থেকে স্টার্ট করি, ওদিক থেকে স্টার্ট করি না, বুঝতে পেরেছো। তো কি হচ্ছে, তোমাদের নাল পয়েন্টটা আসছে 60 সেন্টিমিটার আসছে। তো এমন টাইপের তোমাদের মিটার ব্রিজটাও হয়ে যাবে। দেন নেক্সট টপিক পটেনশিওমিটার, আই থিঙ্ক দেখছি, তোমরা এটা লিখে নাও। তো নেক্সট টপিক হচ্ছে তোমাদের পোটেনশিওমিটার। ওকে, তো পোটেনশিওমিটারে কি করতে হবে না করতে হবে বুঝো। ফার্স্ট কি বললাম, মিটার ব্রিজটা যদি তোমরা বুঝতে পেরেছো, যেটা এখনই করালাম তোমাদেরকে, মিটার ব্রিজটা যদি তোমরা বুঝতে পেরেছো তবেই তোমরা পোটেনশিওমিটারটা বুঝতে পারবা। যদি মিটার ব্রিজটা বুঝতে পারোনি, আগেন তোমরা স্কিপ করে একটু পিছিয়ে চলে যাও, আগেন দেখো মিটার ব্রিজটা অনেক ইজি, ঠিক আছে, ওটা যদি বুঝতে পেরেছো একদম ওটারই মতন রিলেটেড। এটা হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, পোটেনশিওমিটার সব একই মতন, কিছু আলাদা নাই। দেখো এবার প্রিন্সিপাল, ডেফিনেশন ভালো লাগে না, তাও একটু পড়ে নাও কি বলছে। ইট ইজ বেসড অন আ ফ্যাক্ট দ্যাট potential drop in a wire of uniform resistance is directly proportional to its length। মানে কি হচ্ছে,
পোটেনশিওমিটার জিনিসটা কি আগে এটা জানতে হবে না? চলো পোটেনশিওমিটার লিখে দিই। পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার জিনিসটা কি? পোটেনশিয়াল থেকে তো বুঝতে পারা যাচ্ছে না। হুইটস্টোন ব্রিজে কি করতাম আমরা? একটা আননোন রেজিস্ট্যান্স বের করছি। মিটার ব্রিজ থেকে কি করছি? একটা রেজিস্ট্যান্স বের করছি। আমরা লেন্থকে কম্পেয়ার করে এক্সটার্নাল পয়েন্ট দেখে আমরা রেজিস্ট্যান্সটা বের করছি। অমন করে তোমাদের পোটেনশিয়াল মিটার থেকে তোমাদের কি করা হয়? পোটেনশিওমিটার থেকে পোটেনশিয়াল মানে কোনো একটা ব্যাটারি ধরে নাও, ব্যাটারি তোমাদের একটা পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপ করা হয়। পোটেনশিয়াল ডিফারেন্স মাপ করা হচ্ছে, তো পোটেনশিওমিটারের কাজ কি হচ্ছে? একটা নর্মাল সেল কিংবা ব্যাটারি তার পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপ করা হচ্ছে কিংবা ইএমএফটা মাপ করা হচ্ছে। ফর এক্সাম্পল আমরা চলো একটা ব্যাটারি ধরলাম, একটা ব্যাটারি পেন্সিল সেল ধরে নাও এটাকে। তো পেন্সিল সেলের তোমাদের লেখা থাকে না 5 ওয়াট কিংবা 12 ওয়াটের এটা হচ্ছে। তো ওটা যে কেউ না কেউ তো মাপ করেছে, তারপরেই তো বলতে পারছে না এটা হচ্ছে 5 ওয়াটের, এটা হচ্ছে 12 ওয়াটের। তো কি হচ্ছে? কেমন করে মাপ করেছে? তো ওটা তোমাদের, এবার তোমরা বলবো স্যার পোটেনশিয়াল তো আমরা ভোল্ট মিটার দিয়েও মাপ করি, পোটেনশিয়াল ডিফারেন্স কিংবা ইএমএফ কী দিয়ে মাপ করি? ভোল্টেজ কী দিয়ে মাপ করি? ভোল্ট মিটার দিয়ে মাপ করি না? ডেফিনেটলি মাপ করি। কারেন্ট কী দিয়ে মাপ করি? অ্যামিটার দিয়ে মাপ করি না? তো এগুলো তো তোমাদেরকে বেসিক ক্লাসে করিয়েছিলাম। তো কী হচ্ছে, ভোল্ট মিটার দিয়ে যদি তুমি একটা কোনো এক ব্যাটারির ইএমএফটা মেজার করো, চলো আমি বলছি, এখানে একটা তোমাদের সেল লাগিয়ে দিলাম, চলো প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এবার ভোল্ট মিটারটা আমি কানেক্টেড কিসে করব? এটা প্যারালালে কানেক্ট করব, ঠিক আছে? কারণ কি হচ্ছে, ভোল্ট মিটার সবসময় ভোল্টেজটা প্যারালালে কানেক্ট করতে হয়, আর অ্যামিটারটা তোমাদেরকে সিরিজে কানেক্ট করতে হয়। তো এখানে এবার যেটা আমি মেজার করব, সেই মেজারটা কেমন করে করবো? ভোল্ট মিটার থেকে করলাম, কিন্তু ভোল্ট মিটার থেকে যদি আমি মেজার করতে যাই না, তো এই যে তোমাদের রেজিস্ট্যান্স, নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স আছে, কিংবা এখান থেকে কি হচ্ছে, তোমাদের একটা ভোল্ট মিটার কারেন্ট খাবে না? ভোল্ট মিটার চালানোর জন্য তো একটা কারেন্ট লাগবে। তো কী হলো, এই কারেন্ট খেয়ে এলো, তো এক্স্যাক্ট কি মাপটা দিতে পারবে ভোল্ট মিটার? না। তো কী হচ্ছে, যদি তোমাদের এটা হচ্ছে 12 ভোল্টের, তো কী শো করবে? 11.35 কিংবা 10 কিংবা মেনে নাও যে যতই তোমাদের ভালো হবে তত কম তোমাদের এরারটা শো করবে। তো এক্স্যাক্ট অ্যাকিউরেট পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপ করার জন্য আমরা ভোল্ট মিটার কখনো ইউজ করি না। ভোল্ট মিটারটা যদি বড় বড় তোমাদের ভোল্টেজ হয় সেগুলো মাপ করার জন্য হ্যাঁ ডেফিনেটলি এটা ইউজ করছি। এক্স্যাক্ট অ্যাকিউরেট পোটেনশিয়াল ডিফারেন্স মাপ করার জন্য কোনো একটা সেলের কিংবা ব্যাটারির, তো কী হচ্ছে, ওটা আমাদের কি পোটেনশিওমিটারটা ইউজ করা হয়। তো পোটেনশিওমিটারে কী হচ্ছে, তোমাদের কারেন্টকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই। তো এবার দেখো পোটেনশিওমিটার কোন প্রিন্সিপালটা ইউজ করছে? পোটেনশিওমিটার প্রিন্সিপালটা ইউজ করছে, ইট ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট পোটেনশিয়াল ড্রপ অন এ ওয়ার, পোটেনশিয়াল ড্রপ অন এ ওয়ার, চলো এখানে আমি একটা কোনো একটা ওয়্যার আছে, তার একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স হয়, আমি মিটার ব্রিজই বানাচ্ছি, মিটার ব্রিজের মতন বানিয়ে দিলাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমাদের ফুল একটা ওয়্যার। তার লেন্থ কত হবে? 100 সেন্টিমিটার, তাই না? 100 সেন্টিমিটার। তো এটা হচ্ছে কিসের ওয়্যার? কনস্ট্যান্টেন আর ম্যাগনিনের ওয়্যার হবে। কারণ কারণ কি হচ্ছে, তোমাদের টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার এখানে টেম্পারেচার কোএফিসিয়েন্টটা বেশি পার্থক্য হয় না। যতই টেম্পারেচার বাড়ুক না কমুক, তোমাদের এখানে রেজিস্ট্যান্সে কোনো পার্থক্য আসবে না। বুঝতে পেরেছো? তো এবার কি হচ্ছে, এখানে আমি একটা ব্যাটারিকে কি দিয়ে কানেক্ট করলাম? এখানে একটা গ্যালভানোমিটার লাগাচ্ছি। গ্যালভানোমিটারটা আমি এখানে টাচ করলাম কি দিয়ে? জকি দিয়ে টাচ করলাম এখানে, ঠিক আছে? জকি বুঝালাম তো, মিটার ব্রিজে বুঝালাম ভালো করে। তো কি হচ্ছে, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটাকে কি ধরবো? এল ধরবো, লেন্থ ধরবো, চলো L1 ধরে নিলাম। তো কি হচ্ছে, আমরা এই যে বড় সেলটা আছে, এই যে এটাকে দুটো বানিয়ে দিলাম, এই বড় সেলের সাহায্যে আমরা কি করছি, এই ছোট সেলের ইএমএফটা আমরা বের করছি। এই ছোট সেলের ইএমএফটা কেমন করে বের করলাম? পোটেনশিওমিটার। আর এই ডায়াগ্রামটাই হচ্ছে তোমাদের পোটেনশিওমিটারের ডায়াগ্রাম, মানে সার্কিট ডায়াগ্রাম। এবার সার্কিট ডায়াগ্রাম তো তোমাদের আসবে না, তোমাদের তো বলবে না কি সার্কিট ডায়াগ্রাম বানাও। 12th ক্লাসের তো তোমাদের বলেছে 10+2 লেভেলের পড়তে হবে, তার মানে না এটা কি তোমাদের কি একদম ফুল ঝাড়া আইআইটি মতন পড়তে লাগো। অনেকজন এটাই ভাবছে, না আমরা ফুল আইআইটি কোর্সটা করে নিব, তাহলে ফিজিক্সে 35 পেয়ে যাবো। কোনোদিন পাবো না। কারণ কি হচ্ছে, এটা কম্পিটিশন লাইন আর তোমাদের ওই 10+2 লাইন অনেক পার্থক্য। এখানে খুব জোর তোমাদের ফর্মুলাটা পড়তে হবে, ফর্মুলা বেস তোমাদেরকে 3-4টে এমসিকিউ করতে হবে, বাস শেষ। বুঝতে পারলা? তো এবার দেখো, এটা হচ্ছে পোটেনশিওমিটারের তোমাদের সার্কিট ডায়াগ্রাম। পোটেনশিওমিটার কি করে? জাস্ট তোমাদের ইএমএফগুলো
কি করে, হয়তো কম্পেয়ার করবে, নাহলে তোমাদের ইএমএফ এর মাপটা করবে। তো এটাই হচ্ছে কোনো একটা ব্যাটারির ভ্যালু মাপ করার জন্য আমরা পোটেনশিওমিটার ডিভাইসটা, এটা ডিভাইস বলা যাবে না, একটা সার্কিট হয় একটা, চলো ডিভাইস ধরে নিচ্ছি, ডিভাইস ইউজ করি। তো পোটেনশিওমিটারের কাজ বুঝতে পারলা। তো এখানে কি হচ্ছে, এখানে এবার দেখো পোটেনশিওমিটার থেকে আমরা কি করি। পোটেনশিওমিটার এই যে প্রিন্সিপাল বলছে না আমাকে কোনো দিন, মানে আমি ডেফিনেশনে যাই না, যেটা লজিক বলছে, লজিক কি বলছে তোমরা 2-3টে তো ফর্মুলা জানোই। ভি সমান সমান আই আর, বুঝেছিলাম। ওমস ল কি বলছে, ভির, সলমান খানের মুভি, ভি ইজকাস টু আই আর। আর একটা কি হচ্ছে, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটাই তো। এটা আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স সমান সমান কত হয়, রো এল বাই এ। এবার কি হচ্ছে তোমাদের এখানে ইউনিফর্ম রেজিস্ট্যান্স, আর একটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, আর একটা কি হচ্ছে পোটেনশিয়াল ড্রপ। আর এখানে তোমাদের কি হয়, কারেন্টটা কনস্ট্যান্ট হয়। হ্যাঁ, আর একটা জিনিস, পোটেনশিওমিটারে কখনো শুনে নাও ভালো করে, পোটেনশিওমিটারে তোমাদের যে উইদাউট কারেন্ট ফ্লো, উইদাউট কারেন্টকে ধরে আমরা কি পোটেনশিওমিটারে ভোল্টেজের মাপটা করতে, ইএমএফ এর মাপটা করতে পারবো। কারেন্টের ফ্লো, আমরা কারেন্টের মাপটা দেখি নাও, কারেন্টটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই। তাহলে কি হলো, এবার দেখো কারেন্টটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম, এটা তো আগে থেকেই রেজিস্টিভিটির কনস্ট্যান্ট, তারপরে এরিয়ার এখানে কোনো গল্পই নাই, তাই না। তো কি হচ্ছে, ভি ইজ ডাইরেক্টলি ভি ইজ ইকুয়াল টু আর হয়ে যাচ্ছে এখানে, ভি মানে এখানে আর হয়ে গেল। আর একটা কি হচ্ছে, আর ইজ ইকুয়াল টু এল হয়ে গেল, এটাই তো, মানে তুমি ডাইরেক্টলি প্রপোর্শনাল লিখতেই পারো। তো কি হচ্ছে, ভি এর মান হচ্ছে তোমাদের, ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। তাহলে এখানে কি করতে পারো, আর এর মান তোমাদের এল আছে, তাহলে এলকে এখানে আমি পুট করতে পারবো না, তাহলে ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল হয়ে গেল। এটাই তোমাদের কি প্রিন্সিপালে যত ব্লা 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 বলতে চাইছে, এটাই তোমাদের এতে বলতে চাইছে। তাহলে কি হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা সবসময় কি লেন্থের প্রপোর্শনালে হয়। আর একটা জিনিস তোমাদেরকে ক্লাস 1-এ বুঝিয়েছিলাম, কখনো তোমরা কখনো তোমরা এই প্রপোর্শনালিটি, এই যে প্রপোর্শনালকে হটানোর জন্য কি লাগাতে হয়, আমাদেরকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগাতে হয়। যেমন কি হচ্ছে এখানে ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই বলে, কিসে ওমস লতে বলে, এই প্রপোর্শনালকে হটানোর জন্য কি করেছিলাম, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আর লাগিয়েছিলাম, এটা কি আমরা রেজিস্ট্যান্স বলে দিয়েছিলাম। এখানে কি হচ্ছিল, আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, এমন করেছিলাম। দিয়ে এটা থেকে কি করেছিলাম, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। এবার এই প্রপোর্শনালটাকে হটানোর জন্য একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগিয়েছিলাম রো, এটা কি আমরা কি বলি, রেজিস্টিভিটি বলি। সেম টু সেম এখানে কি হবে তোমাদের, ভোল্টেজ, ঠিক আছে, ইএমএফ যেটাকে বলছো তোমরা ইএমএফ বলতেই পারো, ইও লিখতে পারো এটাকে। তো ভোল্টেজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, কিংবা ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমি হটাতে চাইছি, তো কনস্ট্যান্ট হটানোর জন্য আমি একটা কে ইউজ করলাম, এটাই হচ্ছে তোমাদের কি পোটেনশিওমিটারের প্রিন্সিপাল। পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু তোমাদের লেন্থ হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ হয়। আর এই যে কেটা হচ্ছে, এবার এই কে এর মান কি হচ্ছে, এটা কি আমরা বলি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এবার তোমরা বলবো স্যার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আবার কি জিনিস চলে আসলো। দেখো তোমাদেরকে এত ভিতরে যেতে হবে না, বলে দিচ্ছি যতটুকু তোমাদেরকে পড়তে হবে অতটুকু পড়ো, তার ভিতরে তোমরা যেও না। এই জিজ্ঞেস করবেন না, আগে দেখো, জাস্ট এতটুকু মাথায় রাখবা কি হচ্ছে, যদি আমরা রেজিস্ট্যান্স আর কারেন্টকে কনস্ট্যান্ট নিয়ে নিই, তাহলে কি হয়ে যায়, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ হয়ে যায়। যদি লেন্থ বাড়বে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়বে, লেন্থ যদি কমে তো পোটেনশিয়াল ডিফারেন্স কমবে, এতটুকু বুঝতে পারলা। তো এটা তোমাদের কি হয়ে গেলো, প্রিন্সিপাল হয়ে গেলো, পোটেনশিওমিটারের প্রিন্সিপাল। তো পোটেনশিওমিটার থেকে আমরা কি বুঝতে পারলাম, যদি কারেন্ট যদি ফ্লোই না করে, কারেন্টের ইউজই না করি, আমরা কারেন্টকে কনস্ট্যান্ট ধরে নিলাম, আর রেজিস্ট্যান্সকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিলাম, ইন্টারনাল রেজিস্ট্যান্সকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম, তাহলে কি হচ্ছে এখানে তোমাদের পোটেনশিয়াল যেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল কিংবা পোটেনশিয়াল ডিফারেন্সটা অলওয়েজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ হয়। এটাই তোমাদের পোটেনশিওমিটারের কি হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে। আর একটা কি, পোটেনশিওমিটার থেকে কি মেজার করি আমরা, কোনো একটা ব্যাটারি, কোনো একটা সেলের ইএমএফ মেজার করি, বাস এটুকু, বুঝতে পারলা। তো এটা হয়ে গেলো তোমাদের পোটেনশিওমিটার। এবার কি আসছে, পোটেনশিওমিটারের কাজ কি, পোটেনশিওমিটার থেকে আমরা কি করতে পারবো, পোটেনশিওমিটারের অ্যাপ্লিকেশনসগুলো, সেটা হচ্ছে পোটেনশিওমিটার থেকে আমরা দুটো জিনিস করতে পারি। একটা কি, ইএমএফ কম্পেয়ার করতে পারি, দুটো ব্যাটারির ইএমএফ কম্পেয়ার করতে পারবো, কিংবা
ব্যাটারি যেটা তোমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, আমি ব্যাটারি বলছি, তোমরা সেলও বলতে পারো, যেটাই সেল ওটাই ব্যাটারি। সেলে কি হয়, একটা হয়, ব্যাটারি তোমাদের 4-5টা সেল মিলে একটা ব্যাটারি হয়। তো কি হচ্ছে, পোটেনশিওমিটার কিসের জন্য কাজ করে? পোটেনশিওমিটারের দুটো অ্যাপ্লিকেশনস, একটা হচ্ছে তোমাদের একদম লাস্টে লেখা আছে, অ্যাকর্ডিং টু তোমরা সিলেবাস পড়বা সব কিছু, বুঝতে পারলা? সিলেবাসের বাইরে বেশি কিছু তোমাদেরকে পড়তে হবে না। তো ফার্স্ট কাজ হচ্ছে কম্প্যারিজন অফ ইএমএফ, দুটো সেলের কম্প্যারিজন অফ ইএমএফ অফ টু সেলস, দুটো সেলের ইএমএফ আমাদেরকে কম্পেয়ার করতে হবে। দেখো কি হচ্ছে, চলো এখানে একটা বড় ব্যাটারি নিয়ে নিলাম, তার নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স হচ্ছে, আমি এখানে একটা কি তার নিয়ে নিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমাদের বি তারটা, ওকে। তারপর কি করলাম, এখানে একটা ছোট ব্যাটারি নিলাম, এটাকে লিখছি ইএমএফ 1। নেক্সট এখানে আর একটা ব্যাটারি নিলাম, যেটাকে লিখছি E2। এই দুটোকে কম্পেয়ার করতে হবে আমাদেরকে, তাই না? এবার এখানে একটা জকি লাগাচ্ছি, জকির সঙ্গে কি থাকবে, গ্যালভানোমিটার। কেন বুঝেছিলাম মিটার ব্রিজে, গ্যালভানোমিটার যেখানে তোমাদের ডিফ্লেকশন শো করা বন্ধ করে দেবে, যেখানে তোমাদের ডিফ্লেকশনটা হবে না, তো সেই জায়গাটা কি হয়ে যাবে, আমাদের নাল পয়েন্ট হয়ে যাবে, আর সেটাই আমাদের কি হয়ে যাবে, L1 হয়ে যাবে, বুঝতে পারলা? তো কি হচ্ছে, এবার কোথায় কানেক্ট করব, এই তারটা এটার সঙ্গে কানেক্ট করবে একবার, তাহলে এটা চলে আসবে, এই তারটা এই সঙ্গে কানেক্ট করব, তাহলে এটা চলে আসবে, তাই না? ইএমএফ বের করতে হবে, এটাই তো। তো পোটেনশিওমিটারের যেটা আমাদের কি প্রিন্সিপাল কি বলছে, ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ হয়, বুঝতে পারলা? তাহলে এটা যেহেতু আমাদের ভোল্টেজ, এটা আমি এখন ধরছি না। এখানে দেখো ফার্স্ট E1, এটা হচ্ছে ছোট ব্যাটারির প্রথমটা, ফার্স্ট ব্যাটারির ইএমএফ কি হবে, ইএমএফ হবে, এখানে কানেক্ট করলাম, তাহলে এটা কত, এই জায়গাতে তোমাদের ডিফ্লেকশনটা শো করছে, তাহলে এই জায়গাকে আমি কি ধরছি, L1 ধরছি, এটা হচ্ছে E1, তাহলে এই জায়গাতে ডিফ্লেকশনটা তোমাদের অফ হয়ে গেল, মানে এখান থেকে হঠাৎই নিয়ে যাচ্ছি, এই যে জকি আছে, জকিকে এমন করে নিয়ে যাচ্ছি, এখানে স্টপ করে দিলাম, তাহলে কি হয়ে গেলো, এখানে আমি স্টপ করছি না, এখানে তার ডিফ্লেকশনটা, এখানে ডিফ্লেকশন হচ্ছিল, তো সেই ডিফ্লেকশনটা তোমাদের স্টপ হয়ে গেলো, তারপরে কি হচ্ছে, আর ডিফ্লেকশন হচ্ছে না, মানে যেখানে ডিফ্লেকশন স্টপ হয়ে গেলো সেটাকে নাল পয়েন্ট বললাম, আর এটাই তোমাদের L1 হয়ে গেলো। তো E1 সমান সমান কি হবে, KL1 অ্যাকর্ডিং টু দিস, কারণ পোটেনশিওমিটারে এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে তোমাদের নাম্বার 1। নেক্সট কি হচ্ছে, এবার এটার সঙ্গে আমি কানেক্ট না করে এবার এটার সঙ্গে কানেক্ট করছি, এবার এটাতে এই সার্কিটটা দেখছি না, এটা ফালতু হয়ে গেলো, প্রথমে এটা ফালতু ছিল, এবার এটা ফালতু হয়ে গেলো, তো এবার দেখো এখানে আমি কানেক্ট করছি, তো E2 সমান সমান কী হবে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট L2 কেমন করে হচ্ছে, দেখো এখানে তোমাদের নাল ডিফ্লেকশন শো করেছিল, নেক্সট এখানে কানেক্ট করার পর দেখো আগে এমন করে নিয়ে যাচ্ছি, এই জায়গাতে মেনে নাও আমাদের কি নাল পয়েন্টটা শো করছে, তাহলে এটা কত হয়ে গেলো, L2 হয়ে গেল, এটার জন্যে এখানে তোমাদের ডিফ্লেকশনটা অফ হয়ে গেল, তাহলে আর ইএমএফটা কেমন করে মেজার করলাম, এখান থেকে এখান পর্যন্ত লেন্থটা পেয়ে গেলাম, তাহলে কি হচ্ছে, এখানে K সমান সমান L2 হয়ে গেল। এই দুটোকে এবার ভাগ করে দাও, E1 বাই E2 সমান সমান কী হবে, KL1 বাই KL2, কে তো তোমাদের কনস্ট্যান্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে কেটে গেল, তাহলে কী হয়ে গেলো, E1 বাই E2 ইজ ইকুয়ালস টু L1 বাই L2, আর এই জিনিসটাই হচ্ছে তোমাদের কম্প্যারিজন, বুঝতে পারলো না? এই কাবিলামের মতন এলে এমন করে তো হচ্ছে না, তো এটা কি হচ্ছে, E1 হচ্ছে প্রথম ব্যাটারি তোমাদের ইএমএফ, E2 হচ্ছে সেকেন্ড ব্যাটারি তোমাদের ইএমএফ, L1 হচ্ছে প্রথম ব্যাটারি কোথায় ডিফ্লেকশন বন্ধ করলো, L2 হচ্ছে সেকেন্ড ব্যাটারি তোমাদের কোথায় ডিফ্লেকশন বন্ধ করলো, এবার L2টা তোমাদের এখানেও আসতে পারে, কোথাও আসতে পারে, কিংবা সেমও তো হতে পারে, সেম যদি হয় সিম্পলি ভাবো না, এখানে ডিফ্লেকশন L1 হচ্ছে, L2 তোমাদের ডিফ্লেকশন এখানে হচ্ছে, যদি L1 আর L2 তোমাদের সেম হচ্ছে তাহলে তো এটা কেটে যাবে, তারপরে কি হয়ে গেলো, দুটোর ইএমএফ সেম হয়ে গেলো না, তো ওটা কি হচ্ছে, সেমও তো হতে পারে, তো ওটা কি হচ্ছে তোমাদের, এটাই হচ্ছে কম্প্যারিজন করা। তো কিসে থেকে এটা ইউজ হলো, সেটা পোটেনশিওমিটারের প্রিন্সিপাল থেকে আমরা সলভ করে দিলাম। তো তোমাদেরকে কি মাথায় রাখতে হবে, শুধুমাত্র এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, যারা জানো লজিক কেমন করে হচ্ছে সেই তারা ভালো, আর যারা জানো না ফিজিক্সের টার্মটা, তো নো প্রবলেম, তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখো, আর কিছু পড়তে হবে না, কারণ প্রশ্ন কি আসবে, বলবে একটা
সেলের ইএমএফ হচ্ছে তোমাদের 2.5 ভোল্ট, চলো দিয়ে দিচ্ছি। একটা সেলের ইএমএফ হচ্ছে 2.5 ভোল্ট, আর একটা সেলের আমাদেরকে ইএমএফটা বের করো যদি প্রথম সেলের যেটা নাল পয়েন্ট হচ্ছে তোমাদের 10 সেন্টিমিটার, আর সেকেন্ড সেলের নাল পয়েন্ট হচ্ছে তোমাদের 20 সেন্টিমিটার। তাহলে কেমন করে সলভ করবা? এটাই তো তোমাদেরকে ইটুই তো বের করতে হবে না, ইএমএফটাই তো বের করতে হবে। জাস্ট এটাকে সলভ করে দাও, কেটে দিলাম, এটা 2 দিয়ে কাট করলাম, তাহলে ইটু কত হচ্ছে 2, এটা 5 ভোল্ট চলে আসছে। তো এমন করে তোমাদের কোশ্চেন্সগুলো দেবে, বেশি কঠিন দেবে না। তো এটা হচ্ছে তোমাদের কম্প্যারিজন, দুটো সেলের ইএমএফকে কেমন করে কম্পেয়ার করলাম, তাদের লেন্থের থ্রু কম্পেয়ার করলাম। এখানে না রেজিস্ট্যান্সের গল্প আসছে না কারেন্টের গল্প আসছে, আসছে কি এখানে কিছু রেজিস্ট্যান্সও আসছে না, কারেন্টও আসছে না, ইভেন তোমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্টও বললে কিছু আসছে না। তো তার জন্য ওটা তোমাদেরকে পড়ালাম না। তো এটা হয়ে গেলো তোমাদের কম্প্যারিজন অফ ইএমএফ অফ টু সেলস, কিংবা তুমি এর চাইতে বেশিও করতে পারো। তো এটা হয়েছে তোমাদের ফার্স্টটা। নেক্সট আর একটা কি আছে, লাস্টে বলা আছে মেজারমেন্ট অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স। স্যার এইটা বুঝতে পারি না, তো নো প্রবলেম, দেখো হ্যাঁ তো আমি কিসের জন্য আছি এখানে। তো দেখো, দাঁড়াও এটা মুছে দিই এটা, হ্যাঁ। এবার এই ডায়াগ্রাম থেকে তোমাদেরকে আগেন বুঝেছি কি, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন, টু ফাইন্ড দ্য ইন্টারনাল resistance of a cell। ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমন করে বের করব? তো এবার দেখো এই ডায়াগ্রামই দেখো, এই ডায়াগ্রামটাই তোমাদেরকে এখানে বানাচ্ছি। ফার্স্ট একটা বড় সেল নিয়ে নিলাম, তারপরে তার নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স হচ্ছে, এখানে তোমাদের একটা তার দিয়ে দিলাম, কনস্ট্যান্টিন অ্যান্ড ম্যাগনিনের তার, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। তারপরে এখান থেকে তোমাদের একটা ইএমএফ, যার আমাদেরকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে হবে, তার সেই ব্যাটারিটা এবার কানেক্ট কার সঙ্গে হবে, জকির সঙ্গে কানেক্ট হবে। এখানে কি থাকবে, একটা গ্যালভানোমিটার থাকবে। এসবই তো যা কিছু করাচ্ছি, হয়তো করাচ্ছি, কিছু তো নতুন করাচ্ছি না তোমাদেরকে। তো কি হচ্ছে এখানে তোমাদের, এটা হচ্ছে বড় ব্যাটারি, এটা থেকে তোমাদের ফুল সার্কিটটা কি হচ্ছে চার্জ হচ্ছে, রেজিস্ট্যান্স আর কারেন্টটা তোমাদের কনস্ট্যান্ট হয় এদের জন্য। তো এবার কি হচ্ছে, এখান থেকে কি আসছে, এখান থেকে এই যে ইএমএফ, এটা যে ইএমএফটা মান করব, বের করব, কি ফর্মুলা ছিল, ই সমান সমান কি হয় সবসময়, কে এল হয়। কারণ এই যে এই লেন্থে তোমাদের কি হয়, ডিফ্লেক্ট হওয়া বন্ধ করে দেয়। এটাই তো এখন পর্যন্ত এটাই তো করে আসলা, কিংবা এটাই তো তোমাদের প্রিন্সিপাল। তোমাদের ভোল্টেজকে, পোটেনশিয়াল ডিফারেন্সকে ইএমএফও বলতে পারো, সমস্যা নাই, বুঝতে পারলা। তারপরে এবার নেক্সট কি হচ্ছে, এবার কি হবে, আমি এই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে চাইছি। তার মানে কি আছে, এর নির্দিষ্ট একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি একটা বের করতে চাইছি। এবার কি হলো, যাত্রিকা সার্কিট তো আলাদা তৈরি হলো। এখানে কি হচ্ছিলো, এখানে একটা ইউএফ, এখানে একটা ইউএফ, একবার এখানে কানেক্ট করছি, তো এই ফর্মুলাটা তৈরি করে দিলাম। তারপরে এটা আমি মুছে দিলাম। এবার কি হয়ে গেলো, এর সঙ্গে কানেক্ট করছি, এই ফর্মুলাটা তৈরি হয়ে গেলো। ওখানে কি করব, নো প্রবলেম। এখানে কি হচ্ছে, তোমাদের যখনও একটা নর্মাল ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে হয়, তো এই ব্যাটারি কি করবে, এখান থেকে তোমাদের একটা চার্জ ফেলবে, ভোল্টেজ ফেলবে, পোটেনশিয়াল ডিফারেন্স ফেলবে। যখন তোমাদের এই ব্যাটারির নির্দিষ্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে হবে, তো এই ব্যাটারিরই এই সেলেরই তোমাদের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কি, ইন্টারনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা ফেলবে। ওটা কি আমরা কি বলবো, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, ওটাকে আমরা টিপিডি, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স বলি। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এটাকে এবার আমরা ই দিয়ে ডিনোট করতে পারি না, ইএমএফ দিয়ে ডিনোট করতে পারি না, কিংবা ভি দিয়ে ডিনোট করতে পারি না। তুমি ইচ্ছা, টার্মিনাল টিপিডিকে তুমি টি লিখো না ভি লিখো, তোমাদের ইচ্ছা, কিন্তু ইএমএফ দিয়ে আমরা ডিনোট করতে পারবো না, কারণ ওটা একটু আলাদা। তাহলে কি হবে, ওটাকে ভি দিয়ে ডিনোট করছি। ভি সমান সমান কি হয়ে যাবে তোমাদের, ভি সমান সমান কে এল টু হয়ে যাবে, তাই না। এখানে দেখে নাও, এই ডায়াগ্রাম থেকে একদম আসছে তোমাদের। স্যার তাহলে এল টু কেন আসছে, এল টু কেন আসছে, কারণ কি হচ্ছে, যখন তুমি রেজিস্ট্যান্স একটা লাগাবো, তো ডেফিনেটলি পোটেনশিয়াল ডিফারেন্সে তোমাদের পার্থক্য আসবেই। তাহলে কি হচ্ছে, ডিফ্লেকশন তোমাদের এখানে শো করবে। এবার ডিফ্লেকশনটা তোমাদের এখানে শো করবে, যেখানে এল ওয়ানে শো করছিল, এবার ডিফ্লেকশন ওখানে শো করবে না, যদি আর একটা রেজিস্ট্যান্স তোমাদের
কানেক্ট হচ্ছে, তাহলে কি হচ্ছে তোমাদের ডিফ্লেকশনটা এখানে শো করবে। তাহলে কি হয়ে গেলো, L2 হয়ে গেলো। আগেন সেম টু সেম দুটোকে ভাগ করো, তাহলে কি হচ্ছে E/V সমান সমান কে কে কেটে গেল L1/L2। স্যার এই একই তো জিনিস হয়ে গেলো, তাহলে পার্থক্য কি হচ্ছে? তাহলে পার্থক্য কিছুই আসছে না। তোমাদের এখানে কি ছিল, ইএমএফ কম্পেয়ার করার জন্য E1/E2 প্রথম সেলের ইএমএফ, সেকেন্ড সেলের ইএমএফ বাই L1/L2, যেখানে তোমাদের কি তারা নাল ডিফ্লেকশনসগুলো মানে নাল পয়েন্ট যে শো করছিল, ডিফ্লেকশন তোমাদের হচ্ছিল না, জিরো হচ্ছিল। তো এখানে পার্থক্য কি হচ্ছে, কিছুই পার্থক্য না। E/V সমান সমান L/L2 হয়ে গেলো। ভি কেন লিখলাম, কারণ কি হচ্ছে ওটাকে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বলছি, তাই না? এবার কি হচ্ছে, একটা ছোট্ট ফর্মুলা আছে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা তোমাদেরকে লিখে দিয়েছিলাম, ওখানে অনেকজন কনফিউজ খাচ্ছিলা। তো ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ছোট আর দিয়ে ডিনোট করি আমরা, ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা ছোট আর দিয়ে ডিনোট করি, ঠিক আছে? তো ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান সমান কি হয়, ক্যাপিটাল আর E/V মাইনাস 1। এটা হচ্ছে তোমাদের কি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা। এটা কি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা, এই জিনিসটা মাথায় রাখবা। এটাকে আবার তোমরা কি করবা, স্যার এটাকে এক্সপ্লেন করেন। এটাকে এক্সপ্লেন করার কোনো মিনিং হয় না, এটা তোমাদেরকে কি তোমাদের কম্পিটিশন এক্সামে কি বললাম না, এখানে তোমাদেরকে প্রুফ করতে হবে না। নর্মাল স্কুলে কি হতো, প্রুফ দ্যাট এটার মানে এটা হয়, এবার প্রুফ করতে লাগলা, 5-6 মার্কসের কোশ্চেন হয়, ওটাকে প্রুফ করতে হবে। এখানে প্রুফের কোনো গল্প থাকে না, এখানে 3-4টে ভ্যালু দিয়ে দেয়, আর এর মান বের করতে হবে এমন করে, বুঝতে পারলা? এবার কি হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের তোমাদের ফর্মুলা, এটা মাথায় রাখবা। তো কি হচ্ছে, এই যে E/V এর মান পেয়ে এলাম না, E/V এর মান কি হচ্ছে L/L1/L2, বাস ওখানে পুট করে দাও। তাহলে কি হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান সমান কি হয়ে গেলো, রেজিস্ট্যান্স L1/L2 মাইনাস 1। আর এটাই হচ্ছে তোমাদের কি পোটেনশিওমিটারের থ্রু কি বের করা হচ্ছে, একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করা হচ্ছে। দেখো এখানে কি হচ্ছে, তোমাদের ভোল্টেজের কোনো গল্পই নাই, এখানে ডাইরেক্ট লেন্থ থেকে বের করা হচ্ছে। তাহলে কি হবে, ইএমএফ তোমাদের কেমন করে মেজার করলাম, লেন্থের থ্রু মেজার করা হলো। তাহলে দুটো জিনিস তোমাদেরকে শিখিয়ে দিলাম। এটাই কি হচ্ছে, একটা কম্প্যারিজন অফ ইএমএফ অফ টু সেলস, আর একটা কি হচ্ছে টু ফাইন্ড দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল। তো কম্প্যারিজন কেমন করে করতে পারবো, এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা মাথায় রাখবা। যদি এত কিছু মাথায় ঢুকে নেই তাহলে এই ফর্মুলায় মাথায় রাখবা। আর সেকেন্ড হচ্ছে টু ফাইন্ড দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমন করে বের করলাম, তোমাদের এই ফর্মুলা, এটা মাথায় রাখবা। এই দুটো হচ্ছে তোমাদের ফাইনাল আউটপুট। তো এটা তোমাদের কমপ্লিট হলো পোটেনশিওমিটারটা। নেক্সট তোমাদের রেজিস্টারের কালার কোডটা সলভ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে ক্লাসগুলো শেষ হয়ে যাবে। ছবি তুলে নাও, তারপর রেজিস্টারটা এটা মুছে দিচ্ছি আমি। চলো নেক্সট। ওকে, দেন নেক্সট টপিক তোমরা এখানে থেকে দেখতেই পাচ্ছ, যেটা নেক্সট টপিক হচ্ছে সেটা তোমাদের কি কার্বন রেজিস্ট্যান্স, মানে কালার কোডসগুলো তোমাদেরকে বের করা। কালার কোডস থেকে খুব জোর তোমাদের প্রশ্ন কি আসবে, একটা রেজিস্ট্যান্সের ডায়াগ্রাম দিয়ে দিল, তারপর বলবে এটার কালার কোড দেখে তোমরা বলো এটা কত রেজিস্ট্যান্সের, মানে কত ওহমের এটা তোমাদের একটা রেজিস্টার। কিংবা তোমাদের নর্মালি এমন করে একটা ব্যান্ড দিয়ে দিবে, 3টে ব্যান্ড আছে, 3টে কিংবা 4টে ব্যান্ড আমি দিয়ে দিলাম। 4টে ব্যান্ডে তোমাদের একটা কালার দিয়ে দিল ব্রাউন, একটা ব্ল্যাক, একটা রেড, আর এদিকে তোমাদের গোল্ড কিংবা সিলভার কিছু একটা দিয়ে দিল। There are 4 bands A, B, C whose colors are brown, black, red and golden respectively. Then what will be the resistance of the following given resistor? তারপর অপশন দিয়ে দিবে 1000, অপশন বি দিয়ে দিবে 500, অপশন সি দিয়ে দিবে 10 গুণিত পাওয়ারের 3 ওহম, অপশন ডি দিয়ে দেবে। এমন করে তোমাদের একটা অপশন দেওয়া থাকবে। তো এখানে তোমাদের কেমন করে সলভ করবে, বুঝতে পেরেছো? তো এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে জাস্ট মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা মানে কি হচ্ছে, এখানে তোমাদের একটা মাল্টিপ্লাইগুলো মুখস্থ করতে হবে। এবার দেখো, কেউ মুখস্থ করে, কেউ সলভও করে। তো তোমরা যদি সলভ করতে চাও তো সলভ করে নাও, আর যারা তোমরা বুঝতে পারছো না তোমরা মুখস্থ করে নেবা। অনেক ইজি, আমি বলছি মুখস্থ করার দরকারই না, অনেক ইজি, অনেক ইজি হয়। দেখো কেমন করে সলভ করতে হবে। কোনো একটা রেজিস্ট্যান্স, চলো আমি তোমাদেরকে একটা রেজিস্টার দিলাম, এখানে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা বাদামের মতন হয় রেজিস্টার দেখতে, ভাজা বাদাম না কিন্তু, কুকুরের হাড় হয়ে গেল।
তো যাই হোক, এখানে একটা ব্যান্ড দিয়ে দিলাম। এই যে কালার্সগুলো হচ্ছে না, এগুলোকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স ব্যান্ডগুলো। কালার ব্যান্ড 1, কালার ব্যান্ড 2, কালার ব্যান্ড 3, কত হতে পারে, 4, 5 কতই হতে পারে। আমি চলো 3টা দিচ্ছি কালার ব্যান্ড, আর এখানে একটা তোমাদের টলারেন্স দিচ্ছি। এবার দেখো এই কালার ব্যান্ডকে কি দিচ্ছি, যে কোনো কালার তোমাদের ইচ্ছা জাতামাতা দিয়ে দিতে পারে। আমি দিয়ে দিলাম চলো ব্রাউন দিচ্ছি, যেটা আগে এক্সাম্পল দিয়েছিলাম ওটাই দিচ্ছি চলো। তারপরে এটা দিচ্ছি ব্ল্যাক দিচ্ছি, তারপরে এটা দিচ্ছি রেড দিচ্ছি, তারপরে এটা দিয়ে দিলাম চলো গোল্ড দিয়ে দিলাম। তো এটা রেজিস্ট্যান্স কত তোমাদেরকে বের করতে হবে। কেমন করে বের করবা, তো ওটার জন্য এই টেবিলটা তোমাদেরকে ফলো করতে হবে। টেবিলে কি আছে তোমাদের, ফার্স্টটা হচ্ছে ডিজিট, এটা কত হচ্ছে তোমাদের, এটা হচ্ছে 0, 0 থেকে স্টার্ট হয়ে 9 পর্যন্ত যায়, ঠিক আছে। তো ব্ল্যাক হচ্ছে 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হোয়াইটে তোমাদের 9 হচ্ছে। এগুলো হচ্ছে তাদের পার্টিকুলার ডিজিট। ইয়েলো মানে তোমাদের 4 হচ্ছে, ব্রাউন মানে 1 হচ্ছে, ব্ল্যাক মানে তোমাদের 0 হচ্ছে। ওকে, দেন নেক্সট হচ্ছে সেকেন্ড মাল্টিপ্লায়ার। 10-এর পাওয়ারে এই 0 থাকবে, 10-এর পাওয়ারে 0 মানে এনিথিং রেজ টু পাওয়ার 0 ইজ 1 বলতে পারো। তারপরে কি হবে, 10-এর পাওয়ারে তোমাদের 1 থাকবে মানে এটা হচ্ছে 10, তার 10-এর পাওয়ারে 2 থাকবে মানে এটা হচ্ছে কত তোমাদের 100, কিংবা এমন করে 10-এর পাওয়ারে এখানে 3 থাকবে, এটা হচ্ছে 10-এর পাওয়ারে 4, 10-এর পাওয়ারে 5, 10-এর পাওয়ারে 6, 10-এর পাওয়ারে 7, 10-এর পাওয়ারে 8, আর এটা হচ্ছে 10-এর পাওয়ারে 9। বুঝতে পারলা। তারপরে নেক্সট আসছে কি তোমাদের টলারেন্স জিনিসটা। টলারেন্স মানে কি হচ্ছে, টলারেন্স মানে ভুল, এরারটা তোমাদের কত এরার আসতে পারে এর ভিতরে। ফর এক্সাম্পল কোনো একটা জিনিসে আমরা পার্টিকুলার এক্স্যাক্ট রেজিস্ট্যান্স বলতে পারি না। কত বলি, এই যে ফ্যানটা, এই ফ্যানটা কত রেজিস্ট্যান্সের, এটা ওই 75 থেকে 80 ওয়াট খায়, ওই 75 থেকে 80 রেজিস্ট্যান্স, এটা আমরা বলি, তাই না। তো কি হচ্ছে, এমন করে নর্মালি কোনো একটা জিনিসের একটা এক্স্যাক্ট আমরা বলতে পারি না, একটা রেঞ্জ দিয়ে দিই, 200 থেকে 220 এমন করে দিয়ে দিই। তো এমন করে কি হচ্ছে, এটা আমরা রেঞ্জ যেটা হচ্ছে না, কত ভুল, একদম সর্বনিম্ন 200 তো খাবেই খাবে, তারপরে তার বেশি কত খেতে পারে, 220 পর্যন্ত খেতে পারে। কিংবা নর্মালি তোমাদের একটা বাইকের মাইলেজ যদি বলে, তো মাইলেজ কি কখনো তোমরা এক্স্যাক্ট বলতে পারো না, আমার বাইকটা একদম 45 কিলোমিটারই দেয়, এমন করে কেউ বলতে পারে না। তো ওটার জন্য কি হচ্ছে, তোমাদের কি এখানে এরার আসছে না, আমরা জাস্ট একটা বলেছি হ্যাঁ 45 থেকে 50 দেয়, এমন করে বলে দিলাম 45 দেয় না 50 দেয় এক্স্যাক্ট জানি না, এর মাঝখানে দেয় এটা আমি কনফার্ম জানি। তো ওটাই হচ্ছে তোমাদের টলারেন্সটা। টলারেন্সটা এখানে গোল্ডের জন্য কত হয় তোমাদের 5% হয়, আর সিলভার ব্যান্ডের জন্য কত হয় 10% হয়। আরও আছে টেম্পারেচার কোএফিশিয়েন্ট, আরও কিছু আছে, ওগুলো তোমাদের দেখতে হবে না। আরও এখানে গোল্ডের পরও তোমাদের একটা ব্যান্ড হয়, তারপরে আর একটা দুটো ব্যান্ড হয়, ওগুলো তোমাদেরকে পড়তে হবে না, ওই ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস। তো এখানে দেখো এবার ফার্স্ট ব্যান্ডটা কি হয়, ফার্স্ট ব্যান্ডটা তোমাদের ডিজিট শো করে। তো ফার্স্ট ব্যান্ডটায় কি হচ্ছে তোমাদের ডিজিট। তো ব্রাউনের ডিজিটটা কি হচ্ছে, ব্রাউন, এই তো ব্রাউন আছে 1, আমি কি করলাম এটার জন্যে 1 লিখলাম। নেক্সট কি হচ্ছে তোমাদের রেড, রেডটাও কি হচ্ছে, সরি ব্ল্যাক আছে, ব্ল্যাকটা কি হচ্ছে তোমাদের, ব্ল্যাকটাও তোমাদের ডিজিট শো করছে। ডিজিট কই, ব্ল্যাকটা হচ্ছে এই তো 0, ব্ল্যাকটা আমাদের 0 হয়ে গেল। তারপর আসছে রেড, রেডটা কি করছে তোমাদের টলারেন্সের আগে, টলারেন্সের আগে যেটা হচ্ছে না, এটা কি হয় মাল্টিপ্লায়ার হয়। মাল্টিপ্লায়ার মানে এখানে রেডটা কই, এই তো রেডটা কি হচ্ছে 10-এর পাওয়ার 2, রেডের মানে কি হচ্ছে 10-এর পাওয়ার 2, 10-এর পাওয়ার 2। আর নেক্সট গোল্ডটা কি হচ্ছে টলারেন্স কত 5%। ওকে, গোল্ডটা কি হচ্ছে তোমাদের 5% হচ্ছে। তো এটার মানে কি হলো, এটার মানে হলো ফার্স্টটা হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপরে গুণে কত থাকছে এটা 10-এর পাওয়ার 2, এটার মান কত বলতে পারি আমরা 10 গুণিত 100, মানে এটা হচ্ছে 1000 ওহমের রেজিস্টার। এই রেজিস্টারটা কত ওহমের, 1000 ওহমের রেজিস্টার। এমন করে সলভ করিলা। এবার কি হচ্ছে 5% নিয়ে কি করব, এখানে তোমরা লিখে দিতে পারো +-5%। এবার যদি তোমাদেরকে এটার আরও ভিতরে জিজ্ঞেস করে নিতে পারে কি এটা রেঞ্জ বলো, তাহলে কত হবে, তো 1000-এর 5% কত হয় 50 হয়, এখান থেকে একটু 50 কমিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 950 ওহম। 1000-এর 5% কত হচ্ছে 50 হচ্ছে, 5% বাড়িয়ে দিচ্ছি মানে মাইনাসও করছি প্লাসও করছি, 5% বাড়িয়ে দিলাম মানে কত হচ্ছে 1050। মানে এই যে রেজিস্টারটা তোমরা দেখতে পাচ্ছ,
এটা 950 থেকে 1050-এর মাঝখানে এর কি হচ্ছে রেজিস্ট্যান্স ওম হচ্ছে, বুঝতে পারলা? এটার এত রেজিস্ট্যান্স হচ্ছে। এক্স্যাক্ট যদি বলো তাহলে কত হবে এক্স্যাক্ট, এটা হবে তোমাদের কি 1000 ওহম হবে, বুঝতে পারলা? এমন করে তোমাদেরকে সলভ করতে হবে। কিংবা আমি আরেকটা এখানে তোমাদের ব্যান্ড যদি দিয়ে দিই, 4টে দিতে পারি, 2টো দিতে পারি, 3টে দিতে পারি, কত দিতে পারি, আমার ইচ্ছা দিতে পারি, ঠিক আছে? এমন না কি 2টো ব্যান্ডই হয়, 3টে ব্যান্ডই হয়, এমন করে কখনো না। তোমাদের 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে, কত হতে পারে। তো এখানে কি হচ্ছে, আমি 4টে ব্যান্ড দিয়ে দিলাম, এখানে আমি গ্রিন লিখে দিলাম, কিংবা আমি ব্ল্যাকের জায়গা চলো ব্লু লিখে দিলাম, তাহলে কি হবে, গ্রিনটা তোমাদের মাল্টিপ্লায়ার হয়ে যাবে, আর এগুলো তোমাদের কি হয়ে যাবে ডিজিট হয়ে যাবে, তাই না? চলো ব্রাউনের জায়গায় কোনো একটা কালার, যে কোনো একটা কালার দিয়ে দিলাম, চলো ভায়োলেট দিয়ে দিলাম। তারপরে রেডের জায়গায় চলো রেডই থাক। তো ভায়োলেট ফার্স্টটা কি হচ্ছে ডিজিট হয়, সেকেন্ডটা কি হবে ডিজিট হবে, থার্ডটা এবার মাল্টিপ্লায়ার হবে না, থার্ডটা কি হবে, থার্ডটাও তোমাদের ডিজিট হবে, কারণ মাল্টিপ্লায়ার লাস্টটা হয়, লাস্ট ব্যান্ডটা তোমাদের মাল্টিপ্লাই হয়, মানে টলারেন্সের আগেটা তোমাদের, এটা তোমাদের মাল্টিপ্লায়ার হয়। তো কি হচ্ছে এটা ভায়োলেট, ভায়োলেট কত হচ্ছে 7, তারপর হচ্ছে ব্লু, ব্লু কত হচ্ছে 6, তারপর হচ্ছে রেড, রেড কত হচ্ছে 2, তারপরে নেক্সট টলারেন্সের আগেটা মাল্টিপ্লায়ার হয়, মাল্টিপ্লায়ার এটা কি ধরেছি গ্রিন ধরেছি, গ্রিন কত 10 এর পাওয়ার 5, 10 এর পাওয়ার 5, মানে সিম্পলি আমি কি লিখবো এখানে 1 2 3 4 5, এটা হচ্ছে যদি এমন করে তোমাদের ডায়াগ্রামটা দিত, এটা হচ্ছে তোমাদের এত ওহম, বুঝতে পারলা? 1000 ওহমকে কি লিখতে পারি 1 কিলো ওহমে তো লিখতে পারি, তাই না? জানো তো এটা 1000 ওহমকে আমরা 1 কিলো ওহমতে লিখতে পারি। তো এমন করে হচ্ছে এটা তোমাদের ওহম হচ্ছে এত রেজিস্ট্যান্স, এটা এই ডায়াগ্রামটা। আর এখানে যদি তোমাদের টলারেন্সটা বের করতে হয় তো এর 5% আর 10 প্লাস মাইনাস করে দিতে পারো। তো এমন করে তোমরা সলভ করবে, এত বেশি কঠিন তোমাদের দিবে না, এটা যেটা করালাম না, এটা এতটুকু যদি দেয় তো এতটুকুই তোমাদেরকে দিবে। তো রেজিস্ট্যান্সের কালার কোডগুলো কেমন করে বের করতে হয় তোমরা বুঝতে পারলা। কিন্তু এবার কি হচ্ছে স্যার কালার কোডসগুলো মুখস্থ কেমন করে করবো, তাই না? তো এটার জন্য একটা শর্ট ট্রিক্স আছে, আমরা যেটা পড়েছিলাম শর্ট ট্রিক্স কি, আমরা তো এখন সব ম্যাথ করতে করতে সব জায়গায় শর্ট ট্রিক্সই বের করছি, তাই না? তো এটা আমি বানাইনি এমন নাকি, আমি বানিয়েছি এমন, আমি বানাইনি, আমাদেরকে স্কুল কলেজে টিচাররা পড়িয়েছিল, সেটা হচ্ছে বি বি রয়, একটা ছেলের নাম বিবি রয়, বিবি রয় একটা ভালো ছেলে, ইজ এ গুড বয়, ঠিক আছে, গেটস আ ভেরি গুড ওয়াইফ, যে ভালো ছেলে হয় তার কি ওয়াইফও অনেক ভালো হয়, তাহলে কি হচ্ছে বিবি বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়াইফ, এটা হচ্ছে তোমাদের কি শর্ট ট্রিক্সটা, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়াইফ, এটা হয়ে গেলো। তারপরে নেক্সট কি হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার, বাস এটা হচ্ছে তোমাদের কি শর্ট ট্রিক্সটা মুখস্থ করার লজিকটা। তো তোমরা এখান থেকে দেখে নিও। তো এটা হয়ে গেলো তোমাদের কি রেজিস্ট্যান্সের কালার কোডের মিনিংটা। এটাও তোমাদের একটা মক সেট আলাদাভাবে কোশ্চেন অ্যাড করবো, ওখান থেকে তোমরা সলভ করে নেবা, ঠিক আছে? তো তাহলে তোমাদের পুরো টপিকটা কমপ্লিট করে দিলাম, যেটা আজকে হলো, যেটা তোমাদের মিটার ব্রিজ, মানে তারপরে হুইটস্টোন ব্রিজ, তারপরে পোটেনশিও মিটার যেটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন দুটো, তারপরে কি হচ্ছে তোমাদের কালার কোডসগুলো এখনই করালাম। তো এবার কি হচ্ছে এসবগুলো কমপ্লিট করে দিলাম। আর অনেকজন আমাকে মেসেজ করো স্যার এই গুগল মিটে কিংবা জুমে কিংবা অন্য প্ল্যাটফর্মে আপনি করান ক্লাস, দেখো কি হচ্ছে অনেকজন সেই টাইমে লাইভ থাকতে পারে না, এক্স্যাক্ট যে টাইমে যেটা বলছি, তো তার জন্য এবার কি হচ্ছে তাদের জন্য এবার হবে না, ক্লাসগুলো ভালো হবে না। তাই এবার তোমরা বলো স্যার রেকর্ডেরও তো থাকতে পারে, তো রেকর্ডের প্রবলেম হয়, তো তার জন্য কী হচ্ছে তোমাদের এই ইউটিউবে তোমাদের প্রোভাইড করা হবে। এর আরেকটা কী হচ্ছে ইনফরমেশান, যারা ফ্রি ক্লাস দেখছো তোমাদের জন্য এটা ফিজিক্সের লাস্ট ফ্রি ক্লাস, তারপর থেকে আর তোমাদের ক্লাসগুলো তোমরা ইউটিউবে আর পাবে না, শুধুমাত্র যারা পে করেছে তারা গ্রুপে লিঙ্কটা, প্রাইভেট লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? আর একটা কী হচ্ছে ফেজাল স্যার নেক্সট দিন তোমাদেরকে ওই সেট থিওরি যেটা বেসিক্সগুলো করেছিল, সেট থিওরি তোমাদের এবার এমসিকিউগুলো করাবে, সলভ করিয়ে দিবে। আর নেক্সট ক্লাস যেটা তোমাদেরকে বলেছিলাম, আবার শুনে নাও ভালো করে, যেটা তোমাদের পেইড ক্লাস হবে সেটা টুইসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে, এই 3 দিন হবে 10টার সময় সব, ঠিক আছে? সব 10টার সময় হবে। আর বাদ বাকি যেটা তোমাদের বাদ বাকি খালি দিন থাকছে তোমাদের মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড সানডে, এই 4টে দিনে তোমাদের 2টো ক্লাস ফ্রি থাকবে, একটা কম্পিউটারে থাকবে আর একটা তোমাদের কি ট্রান্সলেশন থাকবে, সেগুলো ফ্রি, সেগুলো সবাই দেখতে পাবা। তো তার জন্য কি বলছি, এই যে ফ্রি ক্লাসগুলো আছে এদের কোনো টাইম ফিক্স নাই, যখন ইচ্ছা তখন করে দিব, যখন তোমাদের টাইম পাবো। কিন্তু
ক্লাসগুলো তোমাদের টাইম ফিক্স আছে। যদি টাইম শিডিউল চেঞ্জ হয় তাহলে পার্টিকুলার কোনো একটা দিনে হতেই পারে প্রবলেম, যেমন কি হচ্ছে স্যাটারডেতে মক সেট আছে, মক সেটটা আমার ফিজিক্সটা সলভ করাতে পারবো না যেহেতু তোমাদের ফেজাল স্যার ম্যাথসটা করাবে। আর একটা কি হচ্ছে 25 তারিখে ক্লাস হয়তো নাও হতে পারে, ইনস্টিটিউটের পিকনিক আছে 25শে ডিসেম্বর, তো তার জন্যই স্যাটারডেতে আমি ক্লাসটা করাতে পারবো না, সেটা ক্লাসটা অন্য দিন তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। যদি কোনো আপডেট দিতে হয় তো ডেফিনেটলি গ্রুপে দিব, নাহলে তোমাদেরকে ভিডিওতে বলে দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রিপশন লাওনি, সাবস্ক্রিপশন তোমাদের টোটাল ফুল কোর্স অনলি 400 রুপিস, আর যারা ওল্ড স্টুডেন্ট তাদের তো 300 রুপিস। আর যদি আমার এফার্ট ভালো লাগে থাকে তোমাদেরকে তো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি বেশি ভালো লাগে নিজের ফ্রেন্ডসদেরকেও শেয়ার করো, তাদেরকে বলো ক্লাসগুলো করতে, আর যদি ভালো লাগেনি তো কিছু করার নাই, আনসাবস্ক্রাইব করে দাও। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।